আমাদের আজকে সেশন নাম্বার 3 ইন্ট্রোডাকশন টু দ্য কম্পিউটার হার্ডওয়্যার ফর দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড। তো আজকে সেশন শুরু করার আগে কয়েকটা টেকনিক্যাল ডিফিকাল্টি বলি আমি, সেই বিষয়ে একটুখানি সবাইকে অবগত করতে চাইব। প্রথম বিষয় হচ্ছে যে আজকে আগের দিনে আপনারা যে প্রবলেম ফেস করেছেন সেটা হচ্ছে যে আপনাদের ডিসকানেক্ট হতে হয়েছে 40 মিনিট পর পর। তো সেইটা আজকে হবে না, আজকে হবে না, কোনো ডিসকানেকশন আজকে হবে না, টানা চলবে। সেটা মোটামুটি অ্যাসিওর করতে পারি। যদি এখন আমার এখানে লোডশেডিং হয়ে যায় বা কম্পিউটার ক্র্যাশ করে সেটা আলাদা ব্যাপার, তবে নর্মালি 40 মিনিটসের ডিসকানেকশনটা আজকে হবে না। এটা একটা সুবিধার জায়গা। এবার অসুবিধার জায়গা অনেকগুলো রয়েছে, সেগুলোকে আপনাদের একটুখানি কিছুটা মেনে নিতে হবে এবং কিছুটা আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আজকে আমি অফিসিয়াল হোস্ট নই, অর্থাৎ আমার হাতে হোস্ট ক্যাপাবিলিটি নেই। আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, যিনি কোনো একটা মিটিং হোস্ট করেন জুমে, তার কাছে কিছু এক্সট্রা ফেসিলিটিস থাকে, অপরচুনিটি থাকে, যে তিনি সবাইকে মিউট করতে পারেন, তিনি স্ক্রিন শেয়ারিং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করতে পারেন। কিন্তু আজকে আমি অফিসিয়াল হোস্ট নই, তো সেই কারণে আমার হাতে আজকে লিমিটেড অ্যাক্সেস, আমি আপনাদের কাউকে মিউট করতে পারবো না। সুতরাং ক্লাসটাকে ঠিকঠাকভাবে চালাতে গেলে সেশনটাকে আপনাদেরকে নিজের দায়িত্বে একটুখানি প্লিজ মিউট করে নিতে হবে আপনাদের অডিও ভিডিও, এটা একটু করতে হবে। আচ্ছা, তারপরের বিষয় কি? তারপরের বিষয় হচ্ছে আপনারা যখন কথা বলবেন, যদিও মেনলি বেশি কথা হয়তো আমিই বলবো, তবু আপনারা তো কথা বলবেন, প্রশ্ন করবেন, তো তখন আপনারা একটা সমস্যা ফেস করবেন। সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ভয়েসটাকে ইকো পাবেন, অর্থাৎ ডাবল পাবেন। আচ্ছা, এইটা কেন হচ্ছে? কারণ হচ্ছে যে যেহেতু আমি অ্যাডমিন নই আজকের মিটিংয়ের, আমি হোস্ট নই, সুতরাং আমার কাছে রেকর্ডিং করার ক্যাপেবিলিটি থাকছে না। রেকর্ডিং একমাত্র হোস্ট করতে পারেন, এবং হোস্ট যদি কাউকে পারমিশন দেন তিনি করতে পারেন। এখন আমি রেকর্ডিং করছি একটা অন্য মেকানিজম ব্যবহার করে। সেইটা করতে গিয়ে আমাকে একটা সিস্টেম করতে হয়েছে, যার ফলে কি হচ্ছে যে আপনারা যখন কথা বলছেন তখন আপনার কথাটা আপনি ডাবল পাচ্ছেন আজকে, যদিও রেকর্ডিংয়ে নর্মালি আসবে, রেকর্ডিংয়ে ডাবল আসবে না। আপনাদের কথাটা আপনারা একটু ডবল পাবেন। তো এইটা একটু প্লিজ আপনাদেরকে একটু কষ্ট করে সহ্য করতে হবে। আমি চেষ্টা করব যদি অন্য কোনো মেকানিজম তো বের করতে পারি, যাতে করে পরের সপ্তাহে এই লিমিটেশনসটা না থাকে। কিন্তু আজকে আমাকে এইটা করতেই হচ্ছে, তা নাহলে আমাকে রেকর্ডিং বাদ দিতে হবে, রেকর্ডিং করা যাবে না। তো এই কয়েকটা লিমিটেশনস আজকে আছে। সুতরাং আমি আবারও বলছি, এখনও বোধহয় কারো আনমিউট করা আছে, আপনারা প্লিজ আপনাদের মাইক্রোফোনগুলো মিউট করে দেবেন। আর আরও একবার বলছি, গত দিনে সেশন 2-এ আমরা একদম শুরুতে জুমের কিছু সেটিংস দেখিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে আমরা যখন জয়েন করছি বাই ডিফল্ট, তখন যাতে করে আমাদের জুম মিউটেড অবস্থায় থাকে। তো আপনারা একটু প্লিজ পরবর্তীতে হলেও সেইটা ফলো করবেন, কারণ এ তো আমাদের চলতে থাকবে। এই হচ্ছে বিষয়। এবার আমরা ডিরেক্টলি চলে যাই আমাদের আজকের সেশনের প্রথম পার্ট, গত সেশনের মতোই প্রায়। সেটা হচ্ছে আজকে এখন গত যে আমাদের দুখানা ক্লাস হয়েছে, সেশন হয়েছে, সেই বিষয়ে শুধুমাত্র এখন অন টপিক প্রশ্ন, মানে অফ টপিক নয়, অফ টপিক প্রশ্নের জন্য আমরা শেষের দিকে সময় রাখবো। এখন অন টপিক প্রশ্ন, অর্থাৎ পার্টিকুলারলি সেই সমস্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন এখন। তারপরে আমরা মেন পার্টে যাব আজকে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এবারে আমি জিজ্ঞেস করছি, একেবারে প্রথম ক্লাসের শেষ দিকে একটা কথা আলোচনা হয়েছিল ছোট করে, যদি এমন হয় যে ব্যাটারিটা, ল্যাপটপের ব্যাটারিটা খুলে ফেলে তারপরে কানেকশন দিয়ে যদি ল্যাপটপ অন করা যায়, তখন যদি ল্যাপটপ চলে, সেখানে হঠাৎ করে যদি ইলেকট্রিক চলে যায়, পাওয়ার চলে যায়, তখন তো একটা প্রবলেম হতে পারে। সেই জন্য একটা ইউএসবি লাগিয়ে সেটাকে সেভ রাখার একটা কথা হয়েছিল, ওইটা যদি আরেকটু বলা। আচ্ছা, বেশ। ওটা আমি বলেছিলাম যে ইউপিএস, আমাদের ডেস্কটপে আমরা যেমন ইউপিএস ব্যবহার করি, যেহেতু ডেস্কটপে ব্যাটারি থাকছে না, সুতরাং ডেস্কটপে হঠাৎ করে কারেন্ট চলে গেলে আমরা ব্যাকআপটা পাই না। হ্যাঁ 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 হ্যাঁ, তো ওরকম একটা ইউপিএস যদি আমরা ডেস্কটপে যে ইউপিএস ব্যবহার করি, সেরকম একটা ইউপিএস, বেসিক ইউপিএস, মানে খুব কস্টলি দরকার নেই, এমনি এমনি ভালো কোয়ালিটির বেসিক ইউপিএস 2200-2500-র মধ্যে আসে, আমাদের এপিসি, মাইক্রোটেক, এই সমস্ত কোম্পানি, ঠিক আছে? তো সেরকম একটা ইউপিএস যদি আমরা বাড়িতে রাখতে পারি তাহলে এই সুবিধাটা হবে। আমরা চাইলে ল্যাপটপটাকে উইদাউট ব্যাটারি, যদি আমাদের রিমুভেবল ব্যাটারি হয় ল্যাপটপে, তাহলে কিন্তু সেটা আমরা চালাতে পারি।
আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে? দাদা আমি আশরাফুল বাংলাদেশ থেকে বলছিলাম। হ্যাঁ। আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমাদের যে প্রসেসরটা যেখানে লাগাই হুম। ওইখানে যে বক্সটা আছে ওই বক্সটা আমি খুলবো কি করে? আচ্ছা, ওইটা আমি ট্রাই করছিলাম আপনার ভিডিও দেখার পরে, হ্যাঁ, হ্যাঁ। এখন ওই বক্সের কিন্তু পাশে, আমি খুলতে পারিনি ওইটা। ওই বক্সটা যেটা আছে, সেই বক্সের পাশে আপনি দেখবেন এই বক্সটাকে সারাউন্ড করে, অর্থাৎ তার চারদিকে, পুরোপুরি চারদিকে নয়, কোনো প্রসেসরে, মানে কোনো মাদারবোর্ডে এটা বাঁ সাইডে থাকে, কোনোটাতে নিচে থাকে। আমার হাতে এই মুহূর্তে যে মাদারবোর্ডটা আছে এটাতে নিচে আছে একটা পিন আছে। পিনটা অদ্ভুত রকম, মানে ওই বক্সটাকে কভার করে একটা দিকে কভার করে, সাপোজ আমার এখানে নিচে আছে, নিচে কভার করে যাচ্ছে পিনটা, সোজা গিয়ে শেষে গিয়ে বেঁকে যাচ্ছে একটা এস টাইপের, এসে যেরকম, বা ওই সেফটি পিনের মাথাটা যেমন হয় যেদিকটা লক লাগানো থাকে ওরকম। তো ওই পিনটাকে প্রেস করতে হবে, মানে মাদারবোর্ডের দিকে প্রেস করতে হবে, মাদারবোর্ডের বডির দিকে প্রেস করে, আমারটা যেহেতু নিচে আছে প্রসেসরের নিচে, সুতরাং আমাকে নিচের দিকে নামাতে হবে। যদি আপনার বাঁ দিকে থাকে তাহলে বাঁ দিকে সরাতে হবে, যদি ডান দিকে তাহলে থাকে তাহলে ডান দিকে সরাতে হবে। ওটাকে প্রেস করে তারপর সরাতে হবে, এমনি নর্মাল কিন্তু সরালে ওটা যাবে না। ওটাকে সামান্য প্রেস করে, দেখবেন স্প্রিংয়ের মতন আছে, প্রেস করলেন, প্রেস করে আমারটা নিচে আছে একটুখানি নিচে নামালাম, নামিয়ে এবার বাইরের দিকে টেনে নেব, বাইরের দিকে মাদারবোর্ডের বাইরে, ব্যাস পিনটা খুলে গেল। এবার যেই পিন খুলে গেল সঙ্গে সঙ্গে আমি দেখব ওই চারকোনা যে বক্সটা প্রসেসরের, তার একটা লেয়ার খুলে আসছে, একটা চারকোনা মাঝখানে ফাঁকা আছে, একটা ঘেরাটোপ যদি বলি সেটা খুলে এসছে। তো তখন আমি ওখানে প্রসেসরটা বসাবো খুবই সাবধানে, যেরকমটা বলেছি। তারপর আস্তে করে প্রথমেই যে ঢাকনাটা লাগালাম, তারপরে পিনটা ঠিক যেমনভাবে করেছিলাম আস্তে করে বসালাম, বসিয়ে একটুখানি প্রেস করলাম মাদারবোর্ডের বডির দিকে, প্রেস করে আমি আবার উল্টো দিকে, মানে আগে যেরকম আমি নিচের দিকে নামিয়েছিলাম তখন ওপরের দিকে ঠেলে দেবো। বা অনেক সময় কী হয়, প্রেস করলে ওটা অটোমেটিক খট করে একটা আওয়াজ হয়ে বসে যায়, অটোমেটিক্যালি ওটা লক হয়ে যায়। যদি লক হয় ছেড়ে দিলাম, ব্যাস প্রসেসর লক হয়ে গেল। এবার আমরা পরের কাজ করতে পারি। কিন্তু দাদা ওইখানে তো একটা কুলিং ফ্যান থাকে ওইটার উপরে, হ্যাঁ, কুলিং ফ্যানটা কি হচ্ছে আগে খুলে নিতে হবে? হ্যাঁ, আগে অবশ্যই কুলিং ফ্যানটা খুলে নিতে হবে। ওইটা খোলার সিস্টেমটা কি? এবার কুলিং ফ্যান অনেক রকমের হয়, আমি দু রকমের কথা বলছি। যেটা নর্মালি ইন্টেলের মাদারবোর্ডের প্রসেসরের সঙ্গে যেটা ফ্রিতে আসে, আমরা স্টক কুলার বলি, সেখানে দেখবেন ওই কুলিং ফ্যানের চারদিকে চারখানা ক্লিপ টাইপের আছে, ঠিক ক্লিপ বললে ভুল হবে, চারখানা পায়ের মতন দেখবেন, অদ্ভুত ধরনের দেখতে। ওই পাগুলোকে বাঁ দিকে ঘোরাতে হবে, দেখবেন বাঁ দিকে ঘোরালে একটা জায়গায় স্টপ হয়ে যাচ্ছে। চারটে পাই আমি বাঁ দিকে ঘুরিয়ে দিলাম, অর্থাৎ আনলক করে দিলাম। ডান দিকে ঘোরানো মানে লক, বাঁ দিকে মানে কাউন্টার ক্লক ওয়াইজ যদি ঘোরাই তাহলে মানে হচ্ছে এটা আনলক। তো চারটে পাকে আনলক করলাম, আনলক করে এবার পাগুলোকে আস্তে আস্তে আমি টেনে দেবো বাইরের দিকে, মানে মাদারবোর্ডের উল্টো দিকে টেনে দেবো, ব্যাস। এবার পাগুলো খুলে গেল মানেই ফ্যানটা আস্তে করে বেরিয়ে আসলো। এবার ফ্যানের কানেকশানটা থাকে ওপরে, দেখবেন কানেকশানটা ঠিক প্রসেসরের ওপরে মাদারবোর্ডে থাকে, কোথায় থাকে আগে একটুখানি ভালো করে দেখে নেবেন, যদি ইনকেস কানেকশানটা খুলতে হয়। তো সেই হিসাবে দেখে পরে যাতে সেইখানেই লাগাতে পারেন সেটা দেখে নেবেন, অসুবিধা হবে না। আর কিছু প্রশ্ন? আমি একটা আমার সামনে খোলা আছে, তাহলে আমি একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, 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 আরেকজন কেউ কিছু বলছিলেন। আমি বলছিলাম আর কি, হ্যাঁ, যে তুমি যে র্যামের যে এক্সট্রা জায়গাটা করতে বলেছিলে, হ্যাঁ, এটা আমি করেছি, তবে এটা কি সমস্যা হয় পার্টিশন করার সময়? কিসের সময়? আমি যখন ড্রাইভটা ভাগ করব, ধরো ডি ড্রাইভে আমি একটু র্যামের জন্য জায়গা দিলাম, তো সেখান থেকে ডি ড্রাইভ থেকে আমি একটা ড্রাইভ ভাগ করে না, নেব। না, 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 ওখানে কোনো প্রবলেম হবে না, শ্রিঙ্ক করলে কোনো প্রবলেম হবে না, ওটাতে কোনো প্রবলেম হবে না। অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নেবে। আর কিছু? আচ্ছা, বেশ। এবার তাহলে আমরা আজকের টপিকে ঢুকে যাই। আজকে প্রথমে আমরা প্রসেসর নিয়ে গল্প করব। যেহেতু আমাদের হাতে এখন অনেক সময় মানে এই প্রোগ্রামটা চলবে, সুতরাং আমি সেই হিসেবেই ধীরে সুস্থে মানে একটু ডিটেইলেই আলোচনা করছি আর কি, যাতে বুঝতে সুবিধে হয়। আচ্ছা, প্রসেসর আমরা জানি কম্পিউটারের ব্রেন, মোটামুটি এটা থিওরিতে থাকে। ও সমস্ত ইনস্ট্রাকশানগুলো দেয়, ও
ও নিজে বেশি নিজে কিছু করে না সচরাচর, শুধু ইনস্ট্রাকশন দেয়, বসরা যা করে আর কি, মাতব্বরি করে। এবারে এই প্রসেসর সাধারণত ছোট্ট, খুব চারকোনা মতন দেখতে হয়। আমি একদম প্রথম দিন একবার দেখিয়েছিলাম। আমার কাছে একটা ডুয়েল কোর প্রসেসর আছে। এই ডুয়েল কোর, এই কোর টোর কী জিনিস আমি আসছি আস্তে আস্তে। ছোট্ট মতন দেখতে, হার্ডলি 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, কম বেশি হতে পারে একটা জিনিস। তার দুটো পিঠ, চ্যাপ্টা জিনিস। একটা পিঠে বেশ প্লেন চারকোনা মতন একটা জায়গা, আর উল্টো পিঠে যদি হাত দিই মোস্টলি প্লেনই বলা যাবে, হালকা খসখসে, আর তার মাঝখানটা একটু উঁচু উঁচু কতগুলো পয়েন্টার আছে, এরকম একটা দেখতে। আর আরেকটা জিনিস লক্ষ্য করবো, যদি প্রসেসরটা আমি হাত দিয়ে ধরি, তার চারদিকটা, তার যে বর্ডারগুলো যদি ধরি, তাহলে দেখব যে কোনো দুটো দিকে একটুখানি কাটা আছে। ওটা হচ্ছে একটা সিম্বল, যাতে শুধু আমরা ব্লাইন্ডরা নয়, যারা সাইটেড পারসন তারা যাতে ওটা দেখে চিনতে পারে। কারণ মাদারবোর্ডে যে প্রসেসরের সকেটটা রয়েছে সেখানে ওই জায়গায় দুখানা পিন থাকবে। ওই পিনে মানে ওখানকার পিন আর এখানকার যে কাটা স্লটটা আছে, এই দুটো ম্যাচ করলেই প্রসেসরটা জায়গা মতন বসবে, তাছাড়া বসবে না। এতে করে কী সুবিধা হচ্ছে যে আমি উল্টো বসাতে পারছি না, উল্টো বসাতে গেলে ওটা বসবে না। এই হচ্ছে একটা প্রসেসরের হচ্ছে কাজ নয়, এটার আকৃতি কাইন্ড অফ। আমি জানি এটা বলা, মানে মুখে বলে ঠিক বোঝানো আমাদের সবার পক্ষে একটু ডিফিকাল্ট, বাট ভেরি আনফর্চুনেট যে আমরা এই মুহূর্তে ভার্চুয়াল জগতে রয়েছি। কখনো ফিজিক্যাল জগতে দেখা হলে নিশ্চয়ই আমি দেখাবো। এবার এই প্রসেসর কি করে, সমস্ত ইনফরমেশানগুলোকে প্রোভাইড করে। বিভিন্ন যে আমাদের কম্পিউটার পার্টস আছে, ঠিক আমাদের ব্রেন যা করে, হাতকে বলে তুমি মশা কামড়েছে, যাও গিয়ে একটা চর মেরে মশাটা মেরে ফেলো। মুখকে বলে হ্যাঁ তোমার সামনে ভাত ধরা হয়েছে বা তুমি খাও গেলো, ঠিক সেরকম। এবার এই প্রসেসর আমরা মূলত খুব ইন্টেলের নাম শুনে থাকি। আমি একটু ব্র্যান্ডের বিষয়ে আসছি। ইন্টেল প্রসেসর, আমরা 3 ধরনের প্রসেসরের নাম খুব শুনি আজকাল। একটা হচ্ছে ইন্টেল, একটা হচ্ছে এএমডি, আর আরেকটা প্রসেসর যেটা আমরা খুব শুনি সেটা হচ্ছে আর্ম প্রসেসর, যেটা স্পেশালি মোবাইলে থাকে। এবার এই ইন্টেল এএমডির একটা গল্প আছে। আমি একটু পলিটিক্যাল আলোচনা করব, বাট ভয়ের কোনো কারণ নেই। মানে আমি রেগুলার পলিটিক্যাল বিষয়ে আলোচনা করব না, আমি টেকনোলজিক্যাল যে পলিটিক্স সেই সব নিয়ে একটুখানি আলোচনা করব, বেশ মুখরোচক আলোচনা আর কি, যা হয় আমাদের। তো এখন ইন্টেল এই প্রসেসরের দুনিয়ায় বিরাট নাম করে ফেলেছে, এবং মানে সেটা যে শুধু জাস্ট নামের জন্য নাম করা তা নয়, ভীষণই কোয়ালিটি প্রসেসর প্রোভাইড করে ইন্টেল। মানে এর আগে আইবিএম, যেটা আমাদের আদিকালের কম্পিউটার ছিল, তখন আইবিএমের যথেষ্ট নাম ছিল। পরবর্তীতে ইন্টেল খুব ভালো বাজার ধরে ফেলেছে। এখনও টপ লেভেল প্রসেসরের নাম বললে অবশ্যই ইন্টেলের নাম বলতে হয়। এবারে ইন্টেলের প্রসেসরের পাশাপাশি আরেকটা কোম্পানি, তারা খুব মানে একদম কাঁধে কাঁধ দিয়ে লড়াই করছিল, তার নাম হচ্ছে এএমডি বলে আরেকটা কোম্পানি। তারা খুব লড়াই করছিল কিন্তু কোনোভাবেই পেরে উঠছিল না। একবার ইন্টেল এই ফিচার আনে তো এএমডি তাকে টপকাতে চায়, প্রায় টপকে ফেলে, কিন্তু আবার সেই তীরে এসে তরি ডুবে যায়। দেখা যায় ফিচার একটা আনা হয়েছে কিন্তু তার প্রবলেমও সঙ্গে সঙ্গে এনেছে। মানে প্রসেসরটা পাওয়ারফুল করেছে, সাপোজ একটা জেনারেশনের কথা বলছি, সাপোজ এক্স জেনারেশন থেকে ওয়াই জেনারেশন, একটা এএমডির আপগ্রেড হয়েছে। তো সেখানে দেখা গেল এএমডি বললো যে প্রসেসর আগের থেকে অনেক ফাস্ট চলছে। তো দেখা গেল সত্যিই ফাস্ট চলছে, দারুণ, কিন্তু সমস্যা কোথায়, প্রসেসরে হিট প্রচুর হচ্ছে, প্রচুর গরম হয়ে যাচ্ছে। আর গরম হলেই তো ফাস্ট চলে কোনো লাভ নেই, সেই তো বাজে পারফরমেন্স দেবে। তো এরকমভাবে চলছিল এতকাল। এবার ইন্টেলের যেটা হয়, মানে আমাদের পার্সোনাল পলিটিক্স, রেগুলার পলিটিক্সে যেটা হয়, যে কেউ যখন পরপর জিতে যান তখন তার একটা অহংকার বেড়ে যায়। তখন দেখা যায় সে জনসেবা করা ছেড়ে তখন অন্য কোনো সেবার পেছনে মনোনিবেশ করেন। তো ইন্টেলের ব্যাপারটা এরকম হচ্ছে, সে দেখছে যে আমি তো দিব্য চলছি, আমার মার্কেট ভাঙার কেউ নেই, তাই সেই কচ্ছপের মতন খরগোশের মতন ইন্টেলও মাঝপথে ঘুমিয়ে পড়েছিল। এখন কচ্ছপ মানে আমাদের এএমডি, সে কিন্তু ঘুমোয়নি। সে রিসেন্টলি একটা নতুন সিরিজ এনেছে, মানে নতুন একটা মডেল এনেছে, যেটাকে বলা হচ্ছে রাইজেন বা রিজেন, সম্ভবত RYZEN, আমি যদি খুব ভুল না বলি, বা ভুল হতে পারে, মানে আমি পুরোপুরি শিওর নেই বানানটা। তো এই রাইজেন সিরিজের প্রসেসর এনেছে, যারা কিন্তু বিরাট পাওয়ারফুল, মানে ইন্টেলকে প্রায় বলে বলে হারাচ্ছে এরকম একটা জায়গা। মানে আমি নিজেও আজ থেকে 1 বছর আগে কি 6 মাস 7 মাস আগে আমাকে কেউ ফোন করে যদি জিজ্ঞেস করতো প্রদীপ একটা ল্যাপটপ নেবো, আমি সঙ্গে সঙ্গে বলতাম যে ভাই
তাহলে ইন্টেল প্রসেসরওয়ালা নিও, অন্য কিছু নিও না, এএমডি নিও না, কারণ এএমডির প্রসেসরের পাওয়ার ভালো না, হিটিং ইস্যু ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে খুব স্পেসিফিক কারণ ছাড়া, আমি অবশ্যই তাকে রাইজেন সিরিজের প্রসেসর কিনতে বলবো, কারণ এখানে কম পয়সায় খুব ভালো বেনিফিট দিচ্ছে। কীভাবে দিচ্ছে, কী দিচ্ছে, আমরা আরও যখন ডিটেলসে ডিপে আলোচনা করবো তখন আমরা বুঝতে পারবো। এবার একটা প্রসেসর, তার ভেতরে কি থাকে, তার ভেতরে থাকে ডাই। এই ইলেকট্রনিক মানে সেই ইঞ্জিনিয়ারিংয়ের গল্প, আমি নিজেও যে খুব বেশি বুঝি তা নয়, তবে মোটামুটি তার মধ্যে এমন কিছু পার্টস থাকে বা চিপ থাকে যে এই কাজটা করে। এবারে প্রথম যখন প্রসেসর বেরিয়েছিল তখন সেখানে একটাই চিপ থাকতো, অর্থাৎ একটা কোর বা সিঙ্গেল কোর, এই চিপগুলোকে কোর বলা হচ্ছে, CORE কোর। একটাই চিপ ছিল, সিঙ্গেল কোর। তো তার মানে কি, ধরে নেওয়া যাক আমরা নর্মাল ভাষায় যদি বলতে চাই, একজন ব্যক্তি, একটা বিরাট অফিস, সেই বিরাট অফিসের একজনই কর্মী, সেই জল আনছে, সেই ফাইলপত্র পাস করছে, সমস্ত কাজ সে করছে। তো তার ফলে কী হতো, স্বাভাবিকভাবেই তার কর্মক্ষমতা অর্থাৎ ওভারঅল যে কাজ সে করছে সেটা খুব একটা তাড়াতাড়ি হচ্ছে না, কারণ যেহেতু অনেক কাজ করতে হচ্ছে। এরপরে সিঙ্গেল কোরের পরে এলো ডুয়েল কোর, মানে একটাই প্রসেসর, তার ভেতরে দুখানা চিপ দেওয়া, অর্থাৎ কী হলো, যে একই সঙ্গে দুজন কাজ করছে, একটা অফিসে একজনের বদলে দুজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই সেই প্রসেসর আগের যে সিঙ্গেল কোর প্রসেসর তার অপেক্ষা দ্রুত কাজ করবে। এই ডুয়েল কোর প্রসেসরের কিন্তু পরবর্তীতে ক্রমশ উন্নতি হতে লাগলো। কীরকম উন্নতি হবে, কোর বাড়ছে না, কোর পরে বেড়েছে। প্রথমে সিঙ্গেল কোর, তারপর সিঙ্গেল কোরের অনেকগুলো ভার্সন এসেছিলো, যত ভার্সন এসছে তত কী করা হচ্ছে, ওই ইন্ডিভিজুয়াল কোরগুলোকে ফাস্ট করা হচ্ছে, অর্থাৎ তাদেরকে বেশি হরলিক্স, কমপ্ল্যান ইত্যাদি ইত্যাদি খাইয়ে বেশি শক্তিশালী করা হচ্ছে, যাতে তারা দৌড়ে বেশি বেশি কাজ করতে পারে, একা হোক বা দোকা হোক, যাতে বেশি বেশি কাজ করতে পারে। এই যে তার দৌড়ানোর ক্ষমতা, কত দ্রুত সে দৌড়তে পারবে, সেই ক্ষমতাকে বলা হচ্ছে তার ক্লক স্পিড, যেটাকে আমরা হার্টসে বলে থাকি। দেখবেন আপনারা যখন প্রসেসরের কোনো স্পেসিফিকেশান দেখবেন, ইন্টেল XYZ প্রসেসর 2.9 গিগাহার্টস, অমুক গিগাহার্টস, সব গিগাহার্টসে কল্পনা করা হয়। অর্থাৎ এত স্পিডে সে অন অফ করতে পারে। তার সেই র্যামের গল্প বলতে গিয়ে যখন বলেছিলাম যে তার ভেতরে ইন্ডিভিজুয়াল ক্লক থাকে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ট্রানজিস্টার থাকে, যার মধ্যে ও ইলেকট্রিক্যাল যে শক্তিটা সেটাকে ধরে রাখে বা ইনস্ট্রাকশন পাঠায়, সেগুলোকে কত স্পিডে অন অফ করতে পারছে। তো এগুলো চলতে লাগলো মোটামুটি। আমি এরকমও দেখেছি ডুয়েল কোর প্রসেসর, তার এক একটা কোরের 3 গিগাহার্টস, 3.6 গিগাহার্টস স্পিড, দারুণ স্পিড। এবার গল্প হচ্ছে যে স্পিড বাড়ালেই কিন্তু সব হচ্ছে না। ধরে নেওয়া যাক আমার অফিসে আগে একজন নর্মাল আমার মতন লোক ছিল, যে কিনা অত শক্তিশালী নয়। তো তারপরে আমাকে ছাঁটাই করে একজন পালোয়ানকে আনা হয়েছে, তার বিরাট শক্তি, সে একবারে একটা টেবিল তুলে ফেলতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে অফিসে তো টেবিল তোলার কাজ নয়, সেখানে চা তৈরি করা, সেখানে ফাইলপত্র পাস করা, অনেক কাজ আছে। এবার সেই ব্যক্তি যতই শক্তিশালী হোক, সেই যেহেতু একা, সে কিন্তু বেশি কাজ করে উঠতে পারছিল না। তো যার ফলে কোর বাড়ানো অর্থাৎ লোক সংখ্যা বাড়ানোর একটা তাগিদ চলে এলো। তো তখন কি হলো, আমাদের ডুয়েল কোরের জায়গায় এলো কোয়াড কোর প্রসেসর, অর্থাৎ সেখানে 4খানা কোর থাকবে, অর্থাৎ 4জন মানুষ ধরে নেওয়া যাক, তারা একসঙ্গে কাজ করছে। এবার এই যত কোরগুলো বাড়ছিল সেই সময় কোরের সংখ্যা বাড়ছিল, তত কি হচ্ছে, ইন্ডিভিজুয়াল কোরগুলো শক্তি সেই লেভেলে বাড়ছিল না বা কমিয়ে রাখা হচ্ছিল, কারণ দরকার হচ্ছিল না, কারণ সেই আর কি মশা মারতে কামান দেখে তো কোনো লাভ নেই। তো সেরকম হচ্ছিল। এইবারে এরকম দিব্যি চলছে, বিভিন্ন রকম এডিশন এসছে, পেন্টিয়াম, ডুয়েল কোর, কোর টু ডুও, কোর টু কোয়াড, কিছুই না, সব নতুন নতুন সব ভার্সান, এবং সেখানে আগের থেকে স্পিড বেশি, এবং আস্তে আস্তে পরবর্তীতে যখন কোয়াড কোর এলো তখন, বা কোর টু কোয়াড এলো, তখন কোরটা বাড়তে শুরু করলো। এইবারে মজা হচ্ছে যে যদিও এই প্রসেসরগুলো স্পিড মানে রানিং ক্ষমতা, দৌড়ানোর ক্ষমতা অনেক বেশি, কিন্তু এদের বুদ্ধি কম ছিল। কীরকম, আমি একটা নর্মাল ভাষায় বলার চেষ্টা করি। ধরে নেওয়া যাক একজন ব্যক্তি, সে খুবই বোকা, তাকে সে একটা ঘরে রয়েছে, তাকে বলা হয় বেরিয়ে যাও। এবার সে বলবে বেরিয়ে যাব, কোন দিক দিয়ে যাব, তাকে ইনফরমেশন দিতে হবে, হ্যাঁ ডান দিক দিয়ে বেরিয়ে যাও। তখন তাকে সে জিজ্ঞেস করবে, ডান দিক দিয়ে যাব, মানে ডান দিকে তো জানলাও আছে, দরজা আছে, জানলা দিয়ে বেরোবো না দরজা দিয়ে বেরোবো?
তো তখন তাকে বলতে হবে দরজা দিয়ে বেরিয়ে যাও। অর্থাৎ এই বিষয়টা তাকে একসঙ্গে বলতে হলে কি বলতে হবে, তুমি এখন ডান দিক দিয়ে দরজা দিয়ে বেরিয়ে যাও। দেখুন অনেকগুলো শব্দ খরচা করতে হলো, কারণ সে বোকা, তার বুদ্ধি নেই। এরপরে এই যে ইনস্ট্রাকশন যেগুলো আমি বললাম, এইগুলোকে বলা হচ্ছে ইনস্ট্রাকশন সেট, অর্থাৎ সেট অফ ইনস্ট্রাকশন, বা টেকনিক্যালি বলা হয় ইনস্ট্রাকশন সেট। তো আগেকার প্রসেসরগুলো কী ছিল, যে তাদের এই ইনস্ট্রাকশন সেটগুলো বড় বড় ছিল, অর্থাৎ তাদের বুদ্ধি কম ছিল, তাদের ডিটেইলে সব বলতে হতো। এরপর কী হলো, প্রসেসরের ভেতরেই ইনস্ট্রাকশন ঢুকিয়ে দেওয়া হলো। মানে আমরা যেরকম জন্মের পর থেকে বড় হই, তারপর আস্তে আস্তে আমাদের ভেতরে যেরকম বইপত্র থেকে জ্ঞান বুদ্ধি ঢুকিয়ে দেওয়া হয়, সেরকমভাবে ওর ভেতরে ইনস্ট্রাকশন সেট ঢুকিয়ে দেওয়া হলো, যাতে করে তাকে যদি বলা হয় এই তুমি বেরিয়ে যাও, এইটুকু বললেই সে ডান দিকে একবার, বাঁদিকে একবার তাকাবে, ডান দিকে একবার তাকাবে, তারপর দেখবে কোথায় বেরোনোর জায়গা আছে, সেখানে দেখবে জানলা আছে না দরজা আছে, যদি দরজা দিয়ে বেরোনোর উপায় থাকে তার দরজা দিয়ে বেরিয়ে যাবে, নাহলে জানলা দিয়ে একবার চেষ্টা করবে বেরোনো যায় কি না। অর্থাৎ তার বুদ্ধি হলো। তার মানে কি, তাকে কম ইনস্ট্রাকশন প্রোভাইড করে তাকে দিয়ে বেশি কাজ করিয়ে নেওয়া গেল। মানে এই দিনের পর দিন এই যে প্রসেসরের উন্নতিগুলো হচ্ছে, সেগুলোই হচ্ছে, মানে এরকমভাবে হচ্ছে। এরপরে আমাদের খুব বিখ্যাত, আমি ইন্টেলের ফোকাস করছি যদিও, কিন্তু এএমডিও সেম, এদের মধ্যে ডিফারেন্স কোথায় আছে আমি বলছি পরবর্তীতে। তো এরপরে ইন্টেলের আরেকটা নতুন সিরিজ তৈরি হলো, যেটা হচ্ছে আই সিরিজ। আমরা যেটা এখন দেখি ইন্টেল i3, ইন্টেল i5, i7। কেউ কি কোনো প্রশ্ন করবেন? যদি না হয় তাহলে একটু প্লিজ আপনার অডিওটা একটু প্লিজ মিউট করুন, কারণ আজকে আমার হাতে ক্ষমতা নেই। হ্যাঁ, আপনাদেরকে একটু মিউট করে নিতে হবে। তো এই আই সিরিজের প্রসেসর যেটা এখন আমাদের চলছে, এবার আই এর ফুল ফর্ম কি আমি না ঠিক জানি না, মানে আমার মনে হয় যে ইন্টেলিজেন্স হলেও হতে পারে, আমি জানি না, মানে হওয়া তো উচিত। তো এই সিরিজের যে প্রসেসরগুলো, সেগুলো আগের থেকে বেশি বুদ্ধিমান। এই বুদ্ধিমত্তা তাকে যেরকম দেয়া হয়েছে, তার সাথে সাথে আর একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে স্পেশালি এই আই সিরিজে। আচ্ছা একটুখানি প্লিজ, আমি কি দেখে বলবো কে মিউট করেনি, একটু প্লিজ যদি মিউট করেন। একটু প্লিজ মিউট করুন, হ্যাঁ, নাহলে অসুবিধা হবে। রেডমি থেকে কেউ এসছেন, আপনার আনমিউট করা আছে, প্লিজ একটু মিউট করুন। প্রদীপ দাও, তোমার প্রদীপ ঝা, প্রদীপ দা, তোমারও অডিও আনমিউট করা আছে। আনমিউট করব, ওই মিউট করব, হ্যাঁ হ্যাঁ অল্ট এ টিপে মিউট করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্ট এ। বেশ, এবার সেখানে একটা নতুন কাজ করা হলো। সেখানে দেখা হচ্ছে যে এই যে লোকগুলোকে আমি পুষেছি, মানে এই যে কোর, একটা লোককে আমি পুষেছি, এদেরকে তো খাইয়ে দাইয়ে বড় করছি, ঠিক আছে। আগে একজন ছিল, তার জায়গায় দুজনকে অ্যাপয়েন্ট করেছি, তার জায়গায় 4 জনকে অ্যাপয়েন্ট করেছি, কিন্তু তবুও অফিসে এত কাজ, এত কিছু, এরা 4 জনেও ঠিকঠাক করতে পারছে না। তখন কি করা যায়? তখন ওই লোকদেরকে বলা হলো যে তোমাদের তো হাত দুখানা, তোমাদের দুখানা হাতে দুখানা কাজ করতে হবে একসঙ্গে। অর্থাৎ তোমাদেরকে দুভাগে ভাগ করে দিলাম। তোমার ডান হাত যখন চা বানাবে, তখন বাঁ হাতে তুমি একটা অ্যাপ্লিকেশন লিখো। বিষয়টা অনেকটা ওরকম। অর্থাৎ এই কোরগুলোকে, এই যে যতগুলো কোর ছিল, তাদেরকে ভার্চুয়ালি দুভাগে ভাগ করে দেওয়া হলো, যেটাকে বলা হলো হাইপার থ্রেডিং টেকনোলজি, বা HT। নাম মনে না থাকলেও চলবে, মনে থাকলে তো খুবই ভালো। হাইপার থ্রেডিং টেকনোলজি এর অর্থ কি, যে এই যে ইন্ডিভিজুয়াল ফিজিক্যাল কোরগুলো, অর্থাৎ ভেতরে যে চিপগুলো রয়েছে, এইগুলোকে দুভাগে ভাগ করে দেওয়া হলো। বললো ভাই তোমাকে কিন্তু দুটো কাজ করতে হবে, মাইনেও বাড়িয়ে দিচ্ছি, দুটো কাজ একসঙ্গে করতে হবে। যার ফলে কি হলো, যে একটা ডুয়েল কোর প্রসেসর, i3 প্রসেসর যেগুলো আছে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডুয়েল কোর প্রসেসর, মানে ফিজিক্যালি তার ভেতরে দুখানা চিপ রয়েছে আমি যদি বলি, বা দুখানা ডাই রয়েছে। কিন্তু আমরা যখন উইন্ডোজে চেক করব যে তার দেখি তো এই প্রসেসরটা কতগুলো কোর, কীভাবে চেক করতে হয় আমি দেখাবো অবভিয়াসলি। আমি যখন চেক করবো তখন দেখব সেখানে 4খানা কোর দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে কি, এই কোর যে ডিভিশনটা হয়ে গেল, ডিভাইড করে ফেললাম, যার ফলে কি হচ্ছে, আগে কি হচ্ছিল, যখন দুজন কাজ করছে, একজনকে বলছে এই চা নিয়ে আসে, বলছে দাঁড়ান আগে অ্যাপ্লিকেশনটা লিখে নিই তারপর চা নিয়ে আসছি। এখন যদি তাকে বলা চা নিয়ে আসে, বলছে ঠিক আছে দাঁড়ান আমি বাঁ হাত দিয়ে অ্যাপ্লিকেশনটা লিখি, ডান হাত দিয়ে চাটা বানিয়ে আপনাকে দিচ্ছি। মানে একসঙ্গে বেশি কাজ হচ্ছে, যদিও
তাদের কার্যক্ষমতা কিন্তু বেশি নয়, মানে তারা আগে যতটা দ্রুত দৌড়তে পারতো এখনও ততটাই দ্রুত দৌড়তে পারে, সেইটা খুব বেশি যে অনেক এদিক ওদিক হয়েছে তা নয়, কিন্তু তারা যেহেতু তাদের ফুল যে পোটেনশিয়ালিটি সেটা তো আগে ব্যবহার করা যাচ্ছিল না, তখনই ব্যবহার করা যাবে যখন আমি খুব বড় কাজ করছি, একটা বড় ভারী টেবিল তুলছি কি একটা খাট ছড়াচ্ছি, তখন নয় তার ফুল স্পিডটা আমি নিচ্ছি। কিন্তু নর্মালি সে যখন পেন দিয়ে লিখছে কি ফাইলপত্র আদান প্রদান করছে টুকিটাকি, তখন তো তার ফুল পোটেনশিয়ালিটিটা তাকে যে খাইয়ে দিয়ে বড় করেছে সেটা তো ব্যবহার করা যাচ্ছে না। তো এইটাকে বলা হচ্ছে হাইপার থ্রেডিং। আর যখন প্রসেসরে তোমরা আপনারা স্পেসিফিকেশান দেখবেন তখন দেখবেন যে ওখানে লেখা থাকে অনেকটা এরকম যে সাপোজ ইন্টেল i7 প্রসেসর উইথ 4 ফিজিক্যাল কোর অ্যান্ড 4 লজিক্যাল কোর, বা কোথাও ওরা কী করে ওটা লেখেই না, জাস্ট লিখে দেয় 8 লজিক্যাল কোর। তো ফিজিক্যাল আর লজিক্যাল, ফিজিক্যাল কোর মানে অ্যাকচুয়ালি যেটা প্রসেসরের ভেতরে রয়েছে, লজিক্যাল মানে তাদেরকে দুভাগে ভাগ করা, তাদেরকে 2 দিয়ে গুণ করে, অর্থাৎ প্রত্যেককে যেহেতু 2টো করে কাজ করতে হচ্ছে সেই হিসাবে তাকে করতে দেওয়া হয়েছে। তো এই টেকনোলজিটা আসার পরে কিন্তু একটা বড় রকমের চেঞ্জেস এলো, কিছু সুবিধা কিছু অসুবিধা। সুবিধা কি হলো, খুবই স্বাভাবিক, ছোট ছোট কাজ। সাপোজ আমার একটা কোয়াড কোর প্রসেসর, মানে ফিজিক্যালি 4খানা কোর কিন্তু ভার্চুয়ালি বা লজিক্যালি 8খানা কোর। আমি একটা ইন্টারনেট এক্সপ্লোরার খুলেছি, আমার একটা ভিএলসি মিডিয়া প্লেয়ারে ভিডিও চলছে, পাশে নোটপ্যাডে কিছু নোটস লিখছি, ওদিকে পেছনে ডাউনলোড হচ্ছে। সুতরাং এই প্রত্যেকে যে 4 ভাইকে 8 ভাগে ভাগ করেছে, এই 8 ভাই ইন্ডিভিজুয়ালি সব দেখাশোনা করতে পারছে। তো এই সুবিধাটা হলো। অসুবিধা কি হলো, যে এই যে টেকনোলজি হঠাৎ করে জাম্প করলো, সমস্ত সফটওয়্যার সেই সুবিধাটা ভোগ করতে পারলো না, কারণ তারা জানলো না, কারণ তাদেরকে তো ওইভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়নি। তাদেরকে বলেছে তুমি দেখো তো কটা ফিজিক্যাল কোর আছে, 4 জন আছে, তার মানে একজনকে তুমি ডেকে নাও, ডেকে নিয়ে কাজটা করাও। এবার এখনও সে কী করছে, মানে যখন তাকে পরবর্তী স্টেপটা সম্পর্কে বোঝানো হয়নি, শেখানো হয়নি, সে কী করছে, একজন কোরকে ডাকছে। এবার একজন কোর মানে তো এখন ভাঙা কোর, মানে ওই 2 জন, মানে যেটা আমরা লজিক্যাল কোর তৈরি করেছি। আমি যদি অন্যভাবে উদাহরণ দিই, ধরে নেওয়া যাক প্রত্যেকটা কোরের ক্ষমতা হচ্ছে 2 গিগাহার্টজ, ফিজিক্যাল কোরের কথা বলছি। আমাদের একটা কোয়াড কোর প্রসেসর, মানে 4খানা কোর বিশিষ্ট একটা প্রসেসর রয়েছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোরের পাওয়ার হচ্ছে 2 গিগাহার্টজ। এবার যখনই তাকে আমি ভেঙে 8 করে দিলাম, তাহলে আনুমানিক একটা গড় হিসেব বলছি, এক্স্যাক্টলি তো এরকম হয় না, তো সেটা হয়ে গেল 1 গিগাহার্টজ করে, অর্থাৎ প্রত্যেকটা 8খানা ভার্চুয়াল কোর তাদের 1 গিগাহার্টজ করে। এবার আমি একটা সফটওয়্যার বা আমি একজন মানুষ, আমি নতুন অফিসে জয়েন করেছি, আমি জানি না যে এরকম নিয়ম কানুন তৈরি করা হয়েছে, একজনকে 2টো কাজ করতে হবে। আমি বললাম একজন এসো তো, কী করলো, একটা মানুষের একটা হাত আমার কাছে চলে এলো। এবার তাকে বলে হ্যাঁ তুমি টেবিলটা সরাও। এবার সে তো 2টো হাত দিয়ে টেবিল সরাতে পারতো, এখন তো একটা হাত, তার তো ক্ষমতা কমে গেছে। সে তখন কী করলো, টেবিলটা সরাতে হিমশিম খেয়ে নিল, কখনো সরাতেই পারলো না, উল্টে পড়ে গেল, অর্থাৎ ক্র্যাশ করলো, কখনো বা আস্তে ধীরে করতে করতে অনেক সময় লেগে গেল। তো বিষয়টা দাঁড়ালো এই। এখন পরবর্তীতে কি হলো, যে এই সফটওয়্যারগুলো তাদেরকে শেখানো হলো, দেখো বাবা এখন তো নিয়ম কানুন বদলে গেছে, এখন তুমি দেখে নাও যে তোমার কোর লজিক্যাল না ফিজিক্যাল, সেই হিসেবে তোমার যদি টেবিল সরাতে হয় তাহলে একজনকে ডেকো না, বরঞ্চ 2জনকে ডেকে নাও, তাহলে কী হবে, 2টো হাত আসবে, 2টো হাত দিয়ে ইজি হবে টেবিল সরাতে। তো এইগুলো আমাদের পরবর্তীতে ঠিকঠাক করা হলো, অর্থাৎ সফটওয়্যারগুলোকে সেই হিসাবে অপটিমাইজ করা হলো। আমরা যদি একটু পুরনো গাইডলাইন দেখি, মানে আমাদের দেখবেন আপনারা ইন্টারনেটে হাউ টু স্পিড আপ মাই উইন্ডোজ 10, কী করে উইন্ডোজ 10কে আরও দ্রুত চালানো যায়। যারা বিশেষ করে যারা একটু প্রফেশনাল গ্রাউন্ডে গ্রাফিক্স বা অডিও ডিজাইনিংয়ের উপরে কাজ করেন, তারা দেখবেন হাউ টু বেস্ট অপটিমাইজ মাই পিসি ফর গ্রাফিক্স ডিজাইনিং। তো এই সমস্ত যে একটু পুরনো গাইডগুলো যখন আপনারা পাবেন, সেখানে লেখা আছে যে বাবা তুমি হাইপার থ্রেডিং অফ করে দাও, বন্ধ করে দাও। মানে এই যে হাইপার থ্রেডিং, এই যে ভেঙে দেওয়া হচ্ছে, ভাঙাটা কিন্তু বন্ধও করা যায়। আমি আমার কম্পিউটারকে বলতে পারি না বাবা আমার ভেঙে কাজ করার দরকার নেই, তোমরা ভাই যতজন আছো তারা সেই হিসেবেই কাজ করো, তোমাদের আলাদা করে ভেঙে দরকার নেই, সেটাও আমি করতে পারি। তো এরকম পুরনো কিছু গাইড আছে, গাইডলাইন, যেখানে বলা হচ্ছে এই হাইপার থ্রেডিংটা তোমরা বন্ধ করে দাও। যাই হোক, যত দিন যাচ্ছে ততই হাইপার থ্রেডিংগুলো যেরকম আস্তে আস্তে তাদের উন্নতি ঘটছে, বিভিন্ন রকম পলিশড হচ্ছে, সেরকম আমাদের যে সফটওয়্যারের আপডেটগুলো আসছে সেই আপডেটগুলো কিন্তু অনেক উন্নত হচ্ছে। বিশেষ করে আমি উইন্ডোজ 10-এর কথা বলবো। আমরা যখন উইন্ডোজ 10 ইনিশিয়ালি রিলিজ করেছিল, আপনারা যারা একটু আধটু খোঁজ খবর রাখেন তারা দেখবেন একটা ঝড় উঠেছিল, একটা বাজে অপারেটিং সিস্টেম,
কিচ্ছু নেই, শুধু গাদাগুচ্ছে গ্রাফিক্স দিয়েছে, স্টার্ট মেনু চেঞ্জ করেছে, এই করেছে সে প্রচুর। এবং যে অভিযোগগুলো ছিল তার মধ্যে অনেকগুলো সত্য, আমি ডিনাই করছি না, কিন্তু এর ভেতরকার যে ইনফ্রাস্ট্রাকচার উইন্ডোজ 10-এর, সেটা কিন্তু উইন্ডোজ 7 অপেক্ষা অনেকটা চেঞ্জ হয়েছে। বিশেষ করে এই লজিক্যাল কোরগুলো, তাদের যে প্রপার ইউটিলাইজেশন, সেটা কিন্তু আমরা উইন্ডোজ 10-এ পেয়েছি। এবার আমি একতরফা ইন্টেলের আলোচনা করে যেটি এএমডির দিকে তাকাই। এবার এই ইন্টেল যখন এই ভার্চুয়াল কোড নিয়ে এলো, তখন তার দেখা থাকে এএমডিও নিয়ে এলো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই যে বললাম, যেটা আগে ছিল যে এএমডি দৌড়চ্ছে, কিন্তু তীরে এসে তড়ি ডুবিয়ে ফেলছে। তা দেখা যাচ্ছে যে যখনই সে কোডটাকে ভেঙে দিচ্ছে, তখন এই ইন্ডিভিজুয়াল কোরগুলোর যে কার্যক্ষমতা, সেটা না কমে যাচ্ছে হঠাৎ করে, মানে সেইভাবেও প্রপারলি ইউটিলাইজেশন করতে পারেনি। এবং তার বিশেষ করে যেটা এএমডির বরাবরের একটা খুব বাজে দিক ছিল, সেটা হচ্ছে টেম্পারেচার। সেই টেম্পারেচার কিন্তু অদ্ভুতভাবে ইনক্রিজ করছে। তো এইভাবে এএমডির টক্কর দিতে দিতে শেষে এসে এখন এই যে লাস্টে বলছিলাম রাইজেন সিরিজ, সেখানে অনেকটা উন্নতি করে ফেলেছে। আমি একটু লেটেস্ট এখনকার যে এডিশন, সেইটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের ইন্টেল, আমার না খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং ইন্টেলের একটু নলেজ বেশি আছে, এএমডির নলেজ নেই। কেন নেই? কারণ এতকাল আমি এএমডি কী হবে, বাজে জিনিস তাকাইনি, ধ্যানই দিইনি, সুতরাং আমার জ্ঞান একটু কম। সুতরাং আমি আরেকটু জ্ঞান সংগ্রহ করব, পরবর্তী দিনে হয়তো আরও ডিটেলসে এএমডি নিয়ে আলোচনা করবো। আজকে আমার একটু মূল ফোকাসটা ইন্টেলের দিকেই থাকছে, আনফর্চুনেটলি। তো ইন্টেলের এখন যে নতুন জেনারেশন বেরিয়েছে, যেটা হচ্ছে 10 জেনারেশন। তো এই 10 জেনারেশনের আমাদের অনেকগুলো ডিভিশন আছে, যেমন i3, i5, i7 এবং i9, এতগুলো ডিভিশন আছে। অর্থাৎ এতগুলো মডেলের আমরা প্রসেসর পাচ্ছি। যত নাম্বার বাড়ছে তত তার কার্যক্ষমতা এবং সঙ্গে সঙ্গে পকেট ফাঁকা করার ক্ষমতা বেড়ে যাচ্ছে। এখন i3-তে আমরা দেখেছি যে i3-তে ডুয়েল কোর থাকে, ফিজিক্যাল কোরের কথা বলছি, এবং সেটাকে 2 দিয়ে গুণ করলেই বুঝতে পারবেন ভার্চুয়ালি 4 কোর থাকছে, কোয়াড কোর। i5-এ কোয়াড কোর থাকে ইউজুয়ালি, ফিজিক্যালি লজিক্যালি 8 কোর্স। i7-এ আমি পাচ্ছি 8 ফিজিক্যাল কোর্স, মানে 16 আমার লজিক্যাল কোর্স। আর আমি যদি খুব ভুল না বলি, i10-এ i9-এ থাকছে 10খানা 10 ফিজিক্যাল কোর্স, তার মানে 20খানা লজিক্যাল কোর্স। বিরাট ব্যাপার, মানে একসঙ্গে অনেক কাজ করা যায়। এবারে আপনারা যেখানে কনফিউজড হবেন, এখন আমার কথা শুনলেন আপনি, এখনই আপনি ল্যাপটপ খুলে সার্চ করুন ইন্ডিয়ান প্রাইস অফ ইন্টেল i7 10 জেনারেশন প্রসেসর, আপনি দেখবেন গাদা গুচ্ছের মডেল। সাপোজ ইন্টেল i3 10700K, 10700KF, 10700F, 10700, আবার আছে 10700U, UF ইত্যাদি ইত্যাদি, ভীষণ কনফিউজিং। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে এই বিশেষ করে ইন্টেলের এইগুলোকে নিয়ে, যে এইটা কোনটা কি এবং আপনি কোনটা নেবেন আপনার কাজের জন্য। তো এই প্রসেসরের যে স্পিড বললাম, আগে যে প্রসেসরগুলো থাকতো তাদের পুরনো জেনারেশনের প্রসেসর, সেই প্রসেসরে তো ওরকম একটা স্পিড, একটা ম্যাক্সিমাম স্পিড ধরে দেওয়া হতো যে সাপোজ 3 GHz, আর একটা মিনিমাম স্পিডও থাকতো। মিনিমাম স্পিড যেটা, সেটাকে বলা হয় বেস ক্লক। তো এখনকার যেরকম ইন্টেলের যে নতুন প্রসেসর, সেগুলো ওরকম আছে, বেস ক্লক একটা আছে আর একটা ম্যাক্সিমাম স্পিড আছে। এবারে এই প্রসেসরগুলোকে ইন্টেল মূলত দুভাগে ভাগ করেছে। এখনকার আই জেনারেশনের প্রসেসর, আই সিরিজের যে প্রসেসর, সেগুলোর কথা বলছি, মূলত দুটো ভাগে। এর আবার সাব ডিভিশন আছে, আমি পরে আসছি। মূল ডিভিশন হচ্ছে, একটাকে ওরা বলছে উইথ ওভারক্লকিং, আর একটাকে বলছে উইদাউট ওভারক্লকিং। একটা নতুন টার্ম আমরা পেলাম, ওভারক্লকিং। টার্ম না মনে রাখলেও চলবে, যেহেতু আপনাদের কাউকে পরীক্ষা দিতে হবে না, মনে রাখতে পারলে তো খুবই ভালো, কিন্তু জানা দরকার হাউ ইট ওয়ার্কস অ্যান্ড হোয়াট ইট ইজ। এবার ওভারক্লকিং মানে কি? আমার একটা ক্লকের স্পিড রয়েছে, যেটা কিনা আমি ধরে নিচ্ছি আমার এই মুহূর্তে ইন্টেল 10 জেনারেশনের i7 প্রসেসর রান করছে,
তো এটার বেস ক্লক হচ্ছে 2.9 গিগাহার্টজ, অর্থাৎ মোটামুটি কিছু হোক বা না হোক এরকম স্পিডে চলতে পারবে। এইবারে এর একটা বুস্ট হয়, আর একটা নতুন টেকনোলজি এসছে, আমি খুব সংক্ষেপে টাচ করে যাচ্ছি, যেটা পরবর্তীতে এসছে। মানে এই যে জেনারেশনগুলো উন্নতি হচ্ছে, অনেকে জিজ্ঞেস করে আমাকে এই জেনারেশনে কী হচ্ছে, মানে আমি কেন একটা 8 জেন ছেড়ে 10 জেন পয়সা দিয়ে কিনতে যাব। যেরকম আমাদের হাইপার থ্রেডিংয়ের কথা বললাম যে একটা কোরকে ভেঙে মাল্টিপল কোর করা হয়েছে, সেরকম একটা নতুন টেকনোলজি এসছে যেটাকে বলা হচ্ছে টার্বো বুস্ট। TARBO, খুব বেশি ভুল না বললে, নাকি TU কে জানে, আমি আবার বানানো খুব কুইক। কেউ কিছু বলছেন? কার একটা অডিও আনমিউটেড হয়ে গেল, আপনি ল্যাপটপ বা পিসি থেকে আছেন। যাই হোক, এখনও আনমিউটেড আছে, একটু মিউট করবেন। হ্যাঁ, তো এই যে টার্বো বুস্ট, এটা কি হচ্ছে, এই যে আমি বললাম যে আমার প্রসেসরের বেস ক্লক কত 2.9, অর্থাৎ একটা কোর, একটা লজিক্যাল কোর, সে ম্যাক্সিমাম 2.9 গিগাহার্টজ স্পিডে কাজ করতে পারে। এবার দেখা গেলো আমি একটা বিরাট বড় ভিডিও এডিটিং করছি, ও কাজ করছে পুরো দমে, যেহেতু ভিডিও ভারী কাজ, পুরো দমে কাজ করছে। হঠাৎ দেখলো যে উফ, মানে এত তাড়াতাড়ি, মানে এরকমভাবে কাজ করলে চলবে না, আমাকে একটু স্পিডটা বাড়াতে হবে। ও তখন কি করে, হঠাৎ করে অন্ততপক্ষে কিছুক্ষণের জন্য ও হয়তো 4 গিগাহার্টজ হয়ে গেল, কি 4.2 গিগাহার্টজ হয়ে গেল। অর্থাৎ হঠাৎ করে ও নিজের পাওয়ারটাকে বাড়াতে পারে যদি খুব প্রয়োজন হয়। যদি সে যদি বোঝে যে তার উপরে ওভারলোড হয়ে যাচ্ছে, ধরুন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার দূরে একজন দাঁড়িয়ে আছে, সে বলছে হ্যাঁ হ্যাঁ এই সোজা, হ্যাঁ চল 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 আয়, আরে দৌড়ো না। আমি হঠাৎ কী করে করলাম, আমি স্পোর্টসম্যান নই, কিন্তু হঠাৎ করে দুম 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 করে কিছুক্ষণ দৌড়ে নিলাম, যাতে করে তাড়াতাড়ি তার কাছে পৌঁছতে পারি। বাচ্চারা অনেক সময় করে। তো সেরকম একটা ওকে ক্ষমতা দেওয়া হলো, যেটাকে বলা হচ্ছে টার্বো বুস্ট। এটা ইন্টেলের যে কোনো আমি বোধ করি i5 i3-তে আছে কিনা আমি শিওর নই, i5 থেকে শুরু করে সমস্তটাতেই এই ক্যাপাবিলিটিটা দেওয়া হয়েছে। এখন এই যে ওভারক্লকিং মানে হচ্ছে ওকে একটা বেস ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে, সাপোজ 2.9 গিগাহার্টজ, কথার কথা বলছি। আমার i7 ধরে নিন, i7 আমারটা যদি ওভারক্লকড প্রসেসর নয়, আমি আসছি, কিন্তু আমি কথার কথা বলছি, ধরে নিন আমারটা ওভারক্লকড প্রসেসর এবং আমার স্পিড হচ্ছে 2.9 গিগাহার্টজ বেস ক্লক, অর্থাৎ মিনিমাম স্পিড মোটামুটি। ওখানে বলা হচ্ছে যে এই যে টার্বো করে আমি বাড়াতে পারছিলাম, মানে ও নিজেকে বাড়াতে পারছিল ক্ষমতা 4 গিগাহার্টজ পর্যন্ত বা 5 গিগাহার্টজ পর্যন্ত। তো এখানে আমাকে বলা হচ্ছে এইটাকে তুমি ধরে রাখতে পারো, মানে আমি ফিজিক্যালি অর্থাৎ সেটিংস চেঞ্জ করে আমি বলতে পারি যে হ্যাঁ তো ঠিক আছে বাবা, তোমার স্পিড বেস ক্লক তোমাকে 2.9-এ ঠিক করে দেওয়া হয়েছে, কিন্তু তুমি 4 গিগাহার্টসে চলবে, কি তুমি 4.5, একটা ম্যাক্সিমাম থাকে যে ওভার ক্লক আপ টু 4.9 গিগাহার্টস, আমি কথার কথা বলছি। তার মানে ম্যাক্সিমাম 4.9 গিগাহার্টস অবধি আমি বাড়িয়ে রাখতে পারি। সুতরাং আমার যদি খুব পারফরমেন্স দরকার, আমি দিনে রাতে 24 ঘন্টার মধ্যে অন্ততপক্ষে 13 ঘন্টা গেম টেম খেলি, কি গ্রাফিক্স এডিটিং, কি সাউন্ড এডিটিংয়ে বড় বড় স্টুডিওর কাজকর্ম হয়, তো আমি তখন কি করতে পারি, ওই প্রসেসরের যে স্পিডটা সেইটাকে আমি বাড়িয়ে কনস্ট্যান্টলি বলে রাখতে পারি যে তুমি বাবা সবসময় দৌড়ো 4.9 গিগাহার্টজ স্পিডে, তুমি সবসময় দৌড়ো। এই যে ক্ষমতাটা, এই ক্ষমতাকেই বলা হচ্ছে ওভারক্লকিং। এবারে যদি আমার প্রসেসর ওভারক্লকিং এনেবেলড হয়, এটা কিছুই না, যেরকম আমরা GSM CDMA দু ধরনের ফোন আগে পেতাম, অর্থাৎ কিছু ফোন থাকতো সেখানে সিমটা, আমি জিওর ফোন কিনেছি তো জিওর সিমই লাগানো যাবে, আর অন্য কোনো সিম লাগানো যাবে না, এরকম ব্যাপার। অর্থাৎ কিছু ক্ষেত্রে ওভারক্লকিংটা লক করা থাকে, আর কিছু কিছু ক্ষেত্রে ওভারক্লকিংটা আনলক করা থাকে। যেমন আমারটাই লক করা আছে, অর্থাৎ আমি চাইলে স্পিড বাড়াতে পারবো না, আমার বেস ক্লক 2.9 থাকবে, আর যদিও কখনো মনে করে বাড়াতে হবে তখন একটু টার্বো বুস্ট করে সেটাকে হয়তো 4 অবধি নিয়ে যাবে, কিন্তু আমি 4.5, 4.8, 9 করতে পারবো না। এইবারে আপনারা দেখবেন যে প্রসেসরের মডেল নাম্বারে কে আছে, সাপোজ ইন্টেল i3 10700K, কে থাকা মানে এটা ওভারক্লকিং এনেবেলড প্রসেসর, অর্থাৎ এই প্রসেসরটা আমি নিলে আমি এটাকে চাইলে এটাকে ওভারক্লকিং করতে পারি, স্পিডটাকে বাড়াতে পারি। লালটুদারও অডিও আনমিউট আছে। হ্যাঁ, আচ্ছা, এই গেল। তো এই হচ্ছে আমার কি বলে ওভারক্লকিং, অর্থাৎ যেখানে কে থাকবে, আর যদি কে না থাকে তাহলে আমি বুঝবো যে আমার এটাকে বাড়ানো যাবে না। সুতরাং আমার প্রসেসরের মডেল নাম্বার ইন্টেল i7 10700,
অর্থাৎ এটাতে কে নেই, এটা ওভারক্লক করা যাবে না। বেশ, তাহলে দুটো মডেল পেলাম। সাপোজ আমার i7 দিয়ে যদি আমি কম্পেয়ার করি, দুটো আমি টাইপ পেলাম, একটা 10700 যেটা কিনা নন ওভারক্লকড, একটা 10700K যেটা হচ্ছে ওভারক্লকড। তাহলে কে পেলাম, নন কে পেলাম। পরের আমি ভার্সনে যাচ্ছি, দেখবেন কিছু কিছু প্রসেসরে এফ অ্যাড করা থাকে মডেল নাম্বারে, এফ। এবারে এই এফটা কি? আচ্ছা, একটা হ্যাঁ হ্যাঁ, এই যে তুমি উল্লেখ করছিলে এটা আমি ইনেবল ডিসেবল করতে পারবো, এটা কি হেল্প অফ সফটওয়্যার করা যায় নাকি এটা? আচ্ছা আমি আসছি, এই প্রশ্নের উত্তরে আসছি। Okay. তো দেখ, এফ যদি থাকে তাহলে বুঝে নিতে হবে এই প্রসেসরটা টেকনিক্যালি আইজিপিইউ এনেবলড। কী জিনিস এটা আইজিপিইউ? কিছুই না, ইন্টারনাল গ্রাফিক্স প্রসেসর ইউনিট, অর্থাৎ আমরা নর্মালি বলে থাকি ইন্টারনাল গ্রাফিক্স। এবার এই গ্রাফিক্স আবার চলে এলো, এটা আবার কী জিনিস? বিষয় হচ্ছে আমি গ্রাফিক্স কার্ডে এখনও ঢুকিনি, পরে ঢুকবো, আজকে ঢুকতে পারবো কিনা জানি না। তবু বলছি যে আমাদের যে আউটপুটটা আমরা কম্পিউটার থেকে পাই, মূল যে আউটপুট, সেটা তো ডিসপ্লে, মানে আমরা দেখতে পাই না, আমাদের ডিসপ্লেটা ম্যাটার করে না, আলাদা ব্যাপার। কিন্তু মূল যারা ব্যবহার করেন তাদের তো ডিসপ্লে ছাড়া তো একদম চলবে না। এই ডিসপ্লেতে কি হয়, ছবি দেখা যায়, আমি কম্পিউটারে যা করছি সেটাও দেখা যায়, কোনো ভিডিও টিডিও কিছু চালালে সেটাও দেখা যায়, সব কিছু দেখা যায়। এই ডিসপ্লে যে মনিটর, এর ভেতরে কী থাকে, অনেক পিক্সেল থাকে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এক একটা সেক্টর, যার মধ্যে ছবিগুলো প্রকাশিত হয়, উদ্ভাসিত হয়। এবার এই ডিসপ্লেকে, এই যে ছবিগুলোকে পাঠানো, তারপর ইন্ডিভিজুয়াল যে শত সহস্র পিক্সেল, ছোট ছোট ডট, এগুলোকে প্রসেস করা, এই কাজটা করতে বেশ কিছুটা শ্রম দিতে হয়, শক্তি লাগে। তো সেই কারণে কি হয়, প্রসেসর, মানে নর্মালি আমি নর্মাল প্রসেসরের কথা বলছি, তার যে কার্যক্ষমতা, তার অনেকটা কার্যক্ষমতাই চলে যায় বা চলে যেত এই ডিসপ্লের প্রসেসিং করতে, অর্থাৎ গ্রাফিক্সটাকে প্রসেস করতে, ইমেজটাকে প্রসেস করতে। আচ্ছা, এটা কোথায়, এখানে সাদা, এখানে কালো, আচ্ছা মানে ছোটো ছোটো ডটে ডটে সব কালার, এই সবগুলো করতে। তার জন্য পরবর্তীতে কী হলো, ডেডিকেটেড প্রসেসর তৈরি হলো, মানে আলাদা করে একটা ডিফারেন্ট প্রসেসর, যেটাকে বলা হলো জিপিইউ বা গ্রাফিক্যাল প্রসেসর ইউনিট, প্রসেসিং ইউনিট বোধহয়। তার কাজ হচ্ছে, তাকে বলা হলো যে ভাই তোমার শুধু কাজ হচ্ছে তুমি ডিসপ্লেটাকে দেখাশোনা করবে, তোমার আর কোনো কাজ নেই, তোমার হচ্ছে তুমি ডেডিকেটেড টু ডিসপ্লে। এবারে এরকম আলাদা আলাদা প্রসেসর কিনতে পাওয়া যায়, জিপিইউ বা গ্রাফিক্স কার্ড আমরা বলি, গ্রাফিক্স কার্ড কিনতে পাওয়া যায়। এই গ্রাফিক্স কার্ড লাগালে কি হয়, যে ডিসপ্লেটার ক্ষমতা অনেক বেড়ে যায়, কারণ যেহেতু ওকে আলাদা একটা লোক দেওয়া হয়েছে ওকে সেবা করার জন্য, প্লাস প্রসেসরও নিজে অনেকটা ফ্রি থাকে। মানে আমার মাকে যদি বলি যে তুমি রান্নাও করো, সঙ্গে বাজারেও যাও, সঙ্গে অফিসেও যাও, তাহলে মায়ের যেরকম সমস্যা হবে, তার জায়গায় যদি মাকে বলি যে ঠিক আছে রান্নার জন্য একটা লোক দেখে দিচ্ছি, রান্না হোক, তুমি বাজারটা করে নিও আর অফিসে যেও, সেরকম বিষয়। এবারে সবাই তো গ্রাফিক্স কার্ড লাগান না, দরকার হয় না, বা সবার হয়তো সবসময় কেনার ক্ষমতা হয় না। তো পরবর্তীতে কোন জেনারেশন থেকে এটা অ্যাড হয়েছে আমি জানি না, ইন্টেল কী করলো, তার প্রসেসরের ভেতরেই একটা এক্সট্রা আলাদা চিপ লাগালো, চিপ অ্যাড করলো, যে চিপটার কাজ হচ্ছে শুধু গ্রাফিক্সটাকে দেখাশোনা করা। এই চিপটাকে বলা হচ্ছে আইজিপিইউ বা ইন্টারনাল গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, অর্থাৎ যেহেতু প্রসেসরের ভেতরেই ওর কাজকর্ম। তো এই যত এই যে আপডেটগুলো হচ্ছে, তত কি হচ্ছে যে ওই ইন্টারনাল যে গ্রাফিক্স প্রসেসিং জিপিইউ, যেটা আইজিপিইউ আমি এখন থেকে বলছি, অত বড় নাম বলছি না, তো সেটার ক্ষমতাটাকেও কিন্তু বাড়ানো হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, 1 মিনিট, একটা জল খেয়ে নিই। দাদা আমি যদি ভুল না করি তাহলে এই গ্রাফিক্স কার্ডটা 3rd জেনারেশন থেকে। আচ্ছা, হতে পারে না হওয়ার কিছু নেই। তো এবারে যদি কোনো প্রসেসরের মডেল নাম্বারে এফ এই কথাটা উল্লেখ থাকে, তার অর্থ হচ্ছে ওই প্রসেসরে গ্রাফিক্স ইউনিট নেই, আইজিপিইউ নেই। এবার কথা হচ্ছে তাহলে এই বাবা কেমন জিনিস, মানে আমি প্রসেসর কিনবো, গ্রাফিক্স ইউনিট না থাকলে আমার কী হবে, কী অসুবিধা হবে, কী সুবিধা হবে। এবার আমি ধরে নিচ্ছি যে আমি একটা কম্পিউটার বিল্ড করছি, আমি ধরে নিলাম এই কম্পিউটারের আমার কাজ হচ্ছে গেম খেলা,
অথবা ভিডিও এডিটিং করা বা ফটো এডিটিং করা, গ্রাফিক্সের কাজকর্ম করা। এবং আমি শিওর যে আমি একটা আলাদা করে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কিনবো, আলাদা করে একটা গ্রাফিক্স প্রসেসর যেটা জিপিইউ, এটা কিনবই, আমি শিওর। সুতরাং আমি ভাবলাম যে আমার যখন গ্রাফিক্স কার্ড আমি কিনবই, তাহলে আলাদা করে আমি আর প্রসেসরে গ্রাফিক্স রাখবো কেন? তখন আমি কি করতে পারি, ওই এফ সম্বলিত মানে এফ লেখা যে প্রসেসরগুলো সেইগুলো কিনতে পারি। তাহলে কি হবে, সেই প্রসেসরের সাথে কোনো গ্রাফিক্স ইউনিট থাকবে না, আমাকে আমার গ্রাফিক্স কার্ড লাগিয়েই কাজ করতে হবে যদি আমি ডিসপ্লে পেতে চাই। তাতে করে কী হবে, আমার প্রসেসরের দামটা একটু কম হবে। এবার এতে আবার কিছু কিছু সমস্যাও আছে। মানে সাপোজ আমি আমার কথা যদি বলি, আমি যে পিসিটা বিল্ড করেছি রিসেন্টলি, আমার পিসিতে গ্রাফিক্স কার্ড আছে, ভালোই গ্রাফিক্স কার্ড আছে, তবুও আমি কিন্তু ওই এফ সম্বলিত মানে উইদাউট গ্রাফিক্স কার্ড, উইদাউট আইজিপিইউ যে প্রসেসর, সেটা কিনিনি। কেন কিনিনি? আমার তো গ্রাফিক্স কার্ড ছিল। কারণ আমি জানি যে ইন্টেলের যে ইন্টারনাল জিপিইউটা আছে, সেখানে একটা টেকনোলজি আছে যেটাকে বলা হচ্ছে কুইক সিঙ্ক। এই টেকনোলজিটা কী করে, স্ট্রিমিংয়ের সময় সুবিধা করে। এই যে আমি এখন কথা বলছি, সঙ্গে আমার ভিডিওটা মানে আপনারা যারা দেখতে পান তারা আমাকে দেখতে পাচ্ছেন, এই যে প্রসেসিংটা, এর কিছুটা দায়িত্ব আমার ওই ইন্টারনাল জিপিইউটা নেয়। এবং আমার যদি কখনো মনে হয় যে আমি গ্রাফিক্স কার্ড ছাড়া এমনিতেই চালাবো, তখনও আমি গ্রাফিক্স কার্ডটাকে খুলে চালাতে পারি। সুতরাং এই কিছুটা ফ্লেক্সিবিলিটি আছে বলে আমি কি করেছি, এটা গ্রাফিক্স কার্ড সম্বলিতই যে মানে ইন্টারনাল গ্রাফিক্স ইউনিট সম্বলিত যে প্রসেসর, সেটাই কিনেছি। কিন্তু আবারও বলছি, যদি কারো মনে হয় আমি গ্রাফিক্স কার্ড চালাবোই না, তাহলে সে কিন্তু উইদাউট গ্রাফিক্স কিনতে পারে। তাহলে আমরা এখন এই মুহূর্তে 4খানা প্রসেসর পেলাম। মানে জাস্ট আমি ইন্টেল i7-এর কথা বলছি, 4 ধরনের ইন্টেল i7 পেলাম। এক, ইন্টেল i7-10700K, অর্থাৎ যেটা কিনা ওভারক্লকিং এনেবেলড। ইন্টেল i7-10700KF, অর্থাৎ ওভারক্লকিং এনেবেলড কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়া, আইজিপিইউ ছাড়া। দুখানা হলো। 3 নম্বর, ইন্টেল i7-10700, অর্থাৎ যেটাতে কিনা কোনো ওভারক্লকিং ক্যাপাবিলিটি নেই, ফ্যাসিলিটিস নেই। 4 নম্বর কি, ইন্টেল i7-10700F, অর্থাৎ সেম মডেল কিন্তু এখানে গ্রাফিক্স কার্ড থাকছে না, এই আইজিপিইউ থাকছে না। তাহলে 4টে মডেল আমি পেয়ে গেলাম। এখানেই কিন্তু শেষ নয়। সেই আমি একবার ট্রেনে উঠেছিলাম, একজন সেই আমাদের এখানে পাওয়া যায় 10 টাকায় হরেক জিনিস। তো সে এক একটা উনি জিনিস বলছেন এবং বলছেন কোম্পানির এখানেই কিন্তু শেষ নয়। তো আমারও বলতে ইচ্ছে করছে যে এখানেই কিন্তু শেষ নয়, আরও আছে ভার্সন। এরপরে চলে আসছে আর একটা সিরিজ i7-এর, যেটাকে বলা হচ্ছে ইউ, অর্থাৎ ইন্টেল i7-10700U। এই ইউটা হচ্ছে কাইন্ড অফ আলট্রা পাওয়ার সেভিং, অর্থাৎ এই প্রসেসর কি করে, পাওয়ার কম নেয়, এর পাওয়ার কম দরকার হয়, কম পাওয়ারে চলে। তো তাহলে তো দারুণ ব্যাপার, কম পাওয়ারে চলবে, আমি বেশি পাওয়ার প্রসেসর কিনবো কেন? এবং এইটা হচ্ছে বাকি 4টে থেকে এটা দাম কম, ইউ সিরিজের প্রসেসরের দাম কম, তাহলে আমি কিনবো কেন পাওয়ারওয়ালা বেশি? হ্যাঁ, এখানে ক্যাচটা হচ্ছে এর যেমন পাওয়ার কম মানে কম খায়, তেমন কম দেয়, মানে এর শক্তিও কিন্তু কম। এবার কথা হচ্ছে তাহলে কি হলো কেসটা হলো এই যে আমার যদি সিম্পল অফিস ওয়ার্ক বা নর্মাল আমি মানে এমনি ফেসবুক করি বা টুকিটাকি ওয়ার্ড প্রসেসিং বা হালকা পাতলা ফটো এডিটিং, খুব ভারী কাজ আমার হয় না, অনেক কাজই হয় কিন্তু ভারী কাজ হয় না। মানে আমি একসঙ্গে ইন্টারনেট এক্সপ্লোরে 10টা ট্যাব খুলি, পাশে গুগল ক্রোমও খোলা থাকে, ঠিকই আছে, যেহেতু i7 কিনছি, তা নাহলে তো i3 কিনতে পারতাম, i7 কিনেছি কেন? তো i7 যখন কিনেছি, ঠিক আছে, আমি অনেক কিছুই করছি, ছোটো ছোটো কাজ, কিন্তু খুব বড় বড় নয়। তো সেরকম হলে আমি ইউ সিরিজের প্রসেসর কিনবো। সেক্ষেত্রে কী হবে, আমার পাওয়ারটা কম লাগবে, আমার ইলেকট্রিসিটির বিল কিছুটা কম আসবে, এবং আমার যে কার্যসিদ্ধি সেটাও হবে, এবং আমার দামও কিছুটা কম আসবে। তাহলে আমরা কটা পেলাম? 5টা। এখানেই শেষ নয়, আবার একটা ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে ইউএফ, ইন্টেল i7-10700UF। এবার আপনারা নিশ্চয়ই ক্যালকুলেট করে বুঝে ফেলতে পারছেন যে আমি কি বলতে যাবো এরপরে। সেটা হচ্ছে সেম প্রসেসর ইউ সিরিজের, কিন্তু উইদাউট ইন্টারনাল গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। তাহলে এই 6খানা ভেরিয়েন্ট আমি পাচ্ছি ইন্টেলের এই যে লেটেস্ট যে এডিশনগুলো সেইখানে। এর আগের যে 9 জেনারেশনের খবর ঠিক আমি জানি না,
তবে মোস্ট প্রবাবলি 9 জেনারেশন থেকে বা 8 জেনারেশন পর্যন্ত, মানে 9 জেনারেশন পর্যন্ত বা 8 জেনারেশন পর্যন্ত সেখানে কিন্তু ওই এফ সিরিজটা ছিল না, মানে উইদাউট আই জিপিইউটা ছিল না, যেটা এখন ইন্টিগ্রেট করা হয়েছে, একটা নতুন মডেল আনা হয়েছে। এবার এরও আর একটা নতুন মডেল বেরিয়েছে, আমি যেরকম এখন এতক্ষণ মডেল নাম্বার বললাম, i7 আরও সম্ভবত নতুন কিছু মডেল এসছে। যেমন এই সিমিলার ওয়েতে যেটা 9 জেনারেশন না, সরি 9 যেটা ইন্টেল i9, আমি তো i7 বললাম, i9 সেম মডেল নাম্বার দেখবেন 10900। আমি আগে বলছিলাম 700, মানে 7 সিরিজ, মানে i7, এইভাবে চিনতে পারবেন আপনারা কোনটা কোন সিরিজের। ইন্টেলের কথা বলছি, 10 মানে 10 জেনারেশন, 700 মানে 7 জেনারেশন, 10 জেনারেশনের 7 i7 প্রসেসর 10700। আর যদি 10 জেনারেশনের 9 সিরিজ মানে i9 প্রসেসর হয় কী হবে, 10900। এরপর তার উপরে কে এফ, শুধু এফ, তারপরে ইত্যাদি, এগুলো তো থাকছেই। এবার এখন আরেকটা নতুন এসছে শুনলাম, ইন্টেলের 9 সিরিজের ইন্টেল i9 109,850 এরকম একটা এসছে, কিছুই না, ওটার থেকে সামান্য একটু স্পিড কম, ইত্যাদি ইত্যাদি আছে, এরকম কিছু টুকিটাকি জিনিসপত্র আছে। তো সুতরাং এবারে আপনি ডিসাইড করবেন, আপনি যখন কিনবেন আপনার কাজ কি, এবং সেই অনুযায়ী আপনি আপনার প্রসেসর কিনবেন। প্রয়োজন হলে iGPU, প্রয়োজন হলে উইদাউট জিপিইউ, ইত্যাদি ইত্যাদি। i3 কিনবেন না i5 কিনবেন, বুঝতেই পারছেন যত বেশি হচ্ছে তত কোরের সংখ্যা বাড়ছে, অর্থাৎ মাল্টিটাস্কিংয়ের ক্ষমতা বাড়ছে, এবং ইন্ডিভিজুয়াল টাস্কগুলোরও তাদের যে কার্যক্ষমতা সেটা বাড়ছে। এবার আরিফ যে প্রশ্নটা করেছিল সেটা হচ্ছে এই ওভারক্লকিং আমরা করবো কী করে। প্রথম কথা আমাদের একটু মনে রাখতে হবে যে ওভারক্লকিং করা একটা আর্ট, রান্না করার মতন। ওভারক্লকিংটা করতে হয় আমাদের বায়াস সেটআপে গিয়ে। বায়াস নিয়ে এখন আলোচনা করিনি, দেখি আজকে করা যায় কি না। বায়াস সেটআপে ঢুকে, এবং সেটা কিন্তু অ্যাক্সেসেবল নয়। সুতরাং আনফর্চুনেটলি আমরা কেউ একদম নিজের পায়ে দাঁড়িয়ে নিজের হাত দিয়ে ওভারক্লকিং করতে পারবো না, আমাদেরকে হেল্প নিতে হবে। তো বায়াস সেটআপে গেলে, আমি যখন বায়াস নিয়ে আলোচনা করবো তখন আরও ডিটেলসে আলোচনা করব, সেখান থেকে আমি আমার পাওয়ার বাড়াতে পারি। এবং এর মধ্যে একটা ব্যাপার আছে, মানে যেরকম সাপোজ 500 ডাল রান্না করতে যদি 2 চামচ তেল লাগে, তাহলে 1 কেজি ডাল রান্না করতে কত চামচ তেল লাগবে, এর হিসেবটা যারা রান্নাবান্না করেন তারা বলতে পারবেন, ভালো, তাদের আইডিয়া ভালো থাকবে। সেরকম এখানেও আমি যে শুধুমাত্র স্পিডটা বাড়িয়ে দেবো, সাপোজ সেখানে একটা আছে যে বেস ক্লক, কথার কথা বলছি, তো আমার একটা কে সিরিজের প্রসেসর আছে, আমি জানি যে এটা বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.9, কিন্তু এটা 4.5 অবধি যাবে, তো আমি বেস ক্লক কী করলাম 4.5 করে দিলাম, তাহলেই কিন্তু হলো না। আমাকে ওর পাওয়ার, ওর একটা ভোল্টেজ রিকোয়ারমেন্ট আছে, সেটাকে আমাকে দেখতে হবে। যে সাপোজ বাই ডিফল্ট ও 1.5 ভোল্ট নেয়, তাহলে 1.5 ভোল্ট যদি 2.9 গিগাহার্টসে হয়, তাহলে 4.5 গিগাহার্টসে আমার কত ভোল্ট দিতে হবে, এর কিছু হিসেবপত্র আছে। ওভারক্লকিং গাইড প্রচুর পাওয়া যায়, হ্যাঁ, যদি তো এইগুলো একটু হালকা পাতলা পড়াশোনা করলে, খুব বেশি প্যারামিটার নেই, অল্পই আছে, এবং এটা নিয়ে ভীষণ ভয় দেখানো হয়। আমি বলছি একটা গল্প একটু পরেই, এটা নিয়ে ভীষণ ভয় দেখানো হয় আমাদেরকে। ওভারক্লকিং না না একদম যাবেন না, নিজের হাতে তো নয়, বিশেষ করে দোকানের লোকজন বলবে একদম টাচই করবেন না, ও প্রসেসর ইমিডিয়েটলি জ্বলে যাবে, এরকম ভয় দেখানো হয়। কিন্তু আদবে কিন্তু সবসময় সেটা না। হ্যাঁ, কী হতে পারে, দেখা গেল বুট হলো না, অন হচ্ছে না, মানে অন হয়ে অফ হয়ে যাচ্ছে, তো আমি তখন কী করবো, বায়াসে গিয়ে আবার সেট ডিফল্ট করে দেবো। আমি আসবো বায়াসের প্রসঙ্গে, যখন কথা বলবো তখন আরও ডিটেলসে আলোচনা করব এই বিষয়টা, এই ওভারক্লকিং এবং বায়াস টায়াস ইত্যাদি ইত্যাদি, সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। তো এই আমাদের প্রসেসর, মানে আমাদের প্রসেসরের স্পিড, ব্র্যান্ড ইত্যাদি ইত্যাদি নিয়ে এইসব কথা বললাম। এবারে এই রাইজেন সিরিজের কথা যেটা বলছিলাম, আমি পরে একদিন রাইজেন, হয়তো নেক্সট দিনেই, আমি একটু নিজেকে পড়াশোনা করতে হবে, আন্দাজে ঢিল মেরে তো লাভ নেই। এই রাইজেন সিরিজে যেটা হলো যে আগে যেরকম কি এরকম হয়েছিল যে ইন্টেলের থেকে আমাদের রাইজেন সিরিজের কোরের সংখ্যা বেশি, অথচ যেহেতু কোরগুলো ইন্ডিভিজুয়ালি লেস পাওয়ারফুল, সুতরাং কোর বেশি হয়ে লাভ কিছু হলো না। কিন্তু এখন যেটা হয়েছে, রাইজেন সিরিজে কোরের সংখ্যাও বেশি, এবং তারা ইন্ডিভিজুয়ালি পাওয়ারফুল, এবং তাদের হিটও কম। এবার গল্প হচ্ছে, আমি কথা প্রসঙ্গে এক্ষুনি বললাম যে আমি রিসেন্টলি কম্পিউটার বানিয়েছি, এবং আমি ইন্টেল সিরিজ কিনেছি। এখন আমি যখন এতই নিজেকে জ্ঞানী হিসেবে এখানে প্রডিউস করছি, এবং আমি একটা ওয়ার্কশপ হোস্ট করার সাহস, স্পর্ধা দেখাচ্ছি, তো আমি হঠাৎ কেন এত দাম দিয়ে ইন্টেলস কিনতে গেলাম? আমি তো একটা AMD কিনতে পারতাম। হ্যাঁ, এখানে একটা গল্প আছে। গল্প হচ্ছে
যে আমার একটা স্পেসিফিক কাজ আছে। যারা আমাকে পার্সোনালি আপনারা চেনেন তারা জানেন যে আমি সাউন্ড ডিজাইনিং করি। এবার ওই যে পলিটিক্সে ফিরে আসি, যেহেতু ইন্টেল একসময় একচেটিয়া বিজনেস করেছে, দাদাগিরি করেছে, তো তখন কি হতো, যারা এই সাউন্ড বলুন বা এই যে বড় বড় সফটওয়্যার, যেগুলো বড় মার্কেট, অনেক দামি সফটওয়্যার, বড় প্ল্যাটফর্ম, এরা তখন কি করতো, তাদের যে কম্প্যাটেবিলিটি, অর্থাৎ আমার এই সফটওয়্যারটা কাদের সাথে কম্প্যাটেবল, ইন্টেল না এএমডি, তখন তারা বরাবরের জন্যই ইন্টেলকে বেশি প্রায়োরিটি দিয়েছে, বরাবরের জন্য। এবং সেটা অযৌক্তিকও নয়, কারণ যেহেতু এএমডি অতটা ভালো ছিল না, কিন্তু তবুও তাদের সবার কথাই ভাবা উচিত ছিল যে দুর্বল তাকে নিয়েও চলা উচিত ছিল, কিন্তু সেটা তারা আনফর্চুনেটলি চলেনি। এখন আমি যে সফটওয়্যারগুলো ব্যবহার করি তার মধ্যে অনেক সফটওয়্যার আছে যেটা কিন্তু ইন্টেল কম্প্যাটেবল অনলি, এএমডি কম্প্যাটেবল নয়। হয়তো ভবিষ্যতে সেই গেম চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখন নয়। এখন এই বিষয় হচ্ছে যে এবার কম্প্যাটেবিলিটি আমি বলছি, আমি খুব সংক্ষেপে একটা বিষয়ে টাচ করে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে কম্প্যাটেবিলিটি বলছি, কম্প্যাটেবিলিটি কীরকম, মানে প্রসেসর আমার সফটওয়্যার, এর আবার কম্প্যাটেবিলিটিতে কী ইস্যু আছে? এটা কীরকমভাবে কাজ করে? কিছুই না, ইনস্ট্রাকশন সেট। এএমডির এই যে বললাম না, এএমডির বেশি বেশি কোর থাকা সত্ত্বেও ও কম কাজ করতো, স্লো কাজ করতো। কেন হতো এই জিনিসটা? কারণ এএমডি যে ইনস্ট্রাকশন সেট সেটা ডিফিকাল্ট ছিল, মানে তাকে বেশি ইনস্ট্রাকশন দিতে হতো। এই যে শুরুতে একটা গল্প বলছিলাম, হ্যাঁ তুমি বাইরে বেরো, হ্যাঁ কোত্থেকে বেরোবো, কোন দরজা না জানলা। তো এএমডিকে বরাবরই বেশি ইনস্ট্রাকশন দিতে হতো, যেখানে ইন্টেল কিনা কম ইনস্ট্রাকশনে কাজ করতে পারতো। তো ফর্চুনেটলি এএমডির এখন যে প্রসেসরগুলো বেরিয়েছে সেটাতে কম ইনস্ট্রাকশনে কাজ করতে হয়। মানে বোঝা যাচ্ছে যে এই যে সফটওয়্যারগুলো, বিভিন্ন সফটওয়্যারগুলো কি, এই যে ধরুন একটা মাইক্রোফোনের সফটওয়্যার, আমি মিউট করছি, কী হচ্ছে, মাইক্রোফোন মিউট হচ্ছে। কী করে মাইক্রোফোন মিউট হচ্ছে? এটা তো কোনো ফিজিক্যাল সুইচ না যে কট করে অফ করে দিলাম মিউট হয়ে গেল। তো তখন প্রসেসরের কাছে একটা ইনস্ট্রাকশন যাচ্ছে, আমি কোনো একটা হটকির মাধ্যমে ইনস্ট্রাকশন পাঠাচ্ছি যে বাবা মাইক্রোফোনটা মিউট করো। এবার এই ইনস্ট্রাকশনটা আমি যখন প্রোগ্রাম ডেভেলপ করবো, আমাকে তখন ভাবতে হবে, আচ্ছা এএমডিকে বলবো বাবা মিউট করো, আর ইন্টেলকে বলবো মিউট, বা লিখবো এমইউটিইও লিখবো না, মিউট। ও বুঝে যাবে, আচ্ছা মিউট, আচ্ছা করে দিচ্ছি, ঠিক আছে। তো এই যে ডিফারেন্ট ইনস্ট্রাকশন সেট আমাকে একবার এএমডিকে একরকমভাবে পাঠাতে হচ্ছে, ইন্টেলকে একরকমভাবে পাঠাতে হচ্ছে। তখন আমি মনে করলাম, দূর বাবা, আমার বাবা ইন্টেলকে পাঠালেই চলে, আমি এএমডিকে নিয়ে ভাববো না, ও এমনিতেই ভালো কাজ করতে পারে না, কুড়ের হদ্দ। তো আমি তখন কী করলাম, এবং ইন্টেলের যেহেতু দাদাগিরি আছে, বা ইন্টেল হয়তো আমাকে 2 টাকা এক্সট্রা দিয়েছে, দুখানা এক্সট্রা চকলেট খাইয়েছে, আমি তখন এএমডির জন্য কম্প্যাটেবল করলাম না, মানে এএমডির ইনস্ট্রাকশনটা পাঠালাম না, তৈরি করলাম না। তো সেই কারণে কম্প্যাটেবিলিটি ইস্যু হচ্ছে। তো সেই কারণে আমি কিন্তু ইন্টেল বিল্ড করেছি। এবার যদি আপনার এরকম কোনো স্পেসিফিক রিজন না থাকে, তাহলে অবভিয়াসলি আজকের ডেটে দাঁড়িয়ে আপনি এএমডি নিতেই পারেন, কিন্তু আবারও মাথায় রাখবেন, এএমডি নিলে কিন্তু অনলি রাইজেন সিরিজ, নট এনি আদার এলস। পুরনো সিরিজগুলো নয়, ওগুলো ভালো নয়, ঠিক আছে? তো এই হিসেবে আপনি চললেন। এবার আর একটা জিনিস যেটা আপনারা প্রসেসর নিয়ে আলোচনা করতে গিয়ে যখন আপনারা ইন্টারনেটে দেখবেন প্রসেসরের স্পেসিফিকেশান, তখন আপনারা দেখবেন একটা জিনিস লেখা আছে ক্যাশ মেমোরি। আমাদের মোবাইলে অনেক সময় ক্যাশ থাকে। এই ক্যাশ বানান কিন্তু CASH নয়, সম্ভবত CACHE। অনেক সময় সাইটেটরা দেখে ক্যাচে পড়েন, ক্যাশ অ্যাকচুয়ালি উচ্চারণটা। এই ক্যাশ মেমোরিটা কি? আমরা স্টোরেজ নিয়ে বৃহৎ আলোচনা করে ফেলেছি, আমরা এসএসডি, র্যাম, বহু সময় কাটিয়ে ফেলেছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি একটা কোয়েরি লিখতে চাই যে আমার প্রসেসর হচ্ছে ইন্টেল কোর আর টিএম, তো এটার সম্পর্কে কি একটু বলবেন? আচ্ছা, আপনার সম্ভবত আপনার কি ল্যাপটপ না ডেস্কটপ? ল্যাপটপ। হ্যাঁ, এবার এই যে, হ্যাঁ বলছি, আমি খুব ইন ডিটেইলে আরটিএম সম্পর্কে জানি তা নয়, তবে সেটা হচ্ছে যে এই যে প্রসেসরগুলো আমি এতক্ষণ নাম বললাম, সিরিজ বললাম, এগুলো সবই ডেস্কটপে। এরকম ল্যাপটপেরও কিছু আছে, তার মডেল নাম্বার আছে, আমার সব মডেল নাম্বারগুলো মুখস্থ নেই সত্যি কথা বলতে। ল্যাপটপের যে প্রসেসরগুলো, ল্যাপটপের প্রসেসর আর ডেস্কটপের প্রসেসরের মধ্যে তফাৎ কি? সাইজের তফাৎ, কারণ ল্যাপটপ সাইজে ছোট, তার প্রসেসরগুলোকেও সাইজে ছোট করতে হয়েছে। এবং দ্বিতীয় তফাৎ কি? যেহেতু ল্যাপটপ কম পাওয়ারে চলে বা ব্যাটারিতে চলে, তার একটা ব্যাটারির দিকে ধ্যান দিতে হয়, সুতরাং ল্যাপটপের প্রসেসরগুলো কিন্তু কম পাওয়ারের থাকে। বেশি ক্ষেত্রে ইউ সিরিজের প্রসেসর, মানে সেটা ডিফারেন্ট ভার্সন অবভিয়াসলি, যেহেতু সাইজটা আলাদা, কিন্তু ল্যাপটপে বেশিরভাগই আপনারা ইউ সিরিজের প্রসেসর পাবেন। এখন আপনি যেটা বললেন আরটিএম সিরিজের কি,
এটা আমি ডিটেলসে জানি না। অ্যাকচুয়াল মডেল নাম্বার জানলে আপনি নিজেও সার্চ করে তার ফিচারপত্র দেখে নিতে পারেন যে কী আছে কি না আছে। ঠিক আছে, এবারে এই ক্যাশ নিয়ে আমি আলোচনা করছিলাম। তো র্যাম আমরা দেখেছি ফাস্টার জিনিসপত্র এবং নেবো? সাইজে কম। হ্যাঁ আমার দুটো প্রশ্ন আছে। হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা, একটা দুজন, তো কেউ একজন ঠিক করলো যে সেই ল্যাপটপ কাজ হচ্ছে বেসিক কাজ, ক্লাস নিয়ে পড়াশোনা করছে। আর একজন ঠিক করলো সে তার করার জন্য সে ডেস্কটপ নিতে চায়। তো এখন পরিস্থিতি মাথায় সাজেস্ট করে বা কোন কোন বিষয়গুলো সে মাথায় রাখে? একজন গেম খেলবে, একজন পড়াশোনা করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, গেম খেলবে আর তার সঙ্গে সঙ্গে ধরো অডিও এডিটিং যে ব্যাপারগুলো থাকে। আচ্ছা, তো যে গেম এইটা খেলবে, এইটা হ্যাঁ আচ্ছা, তারপর আমি পরেরটা বলবো। হ্যাঁ, তো যে গেম খেলবে স্বাভাবিকভাবেই তাকে ল্যাপটপ যদি সে নিতে যায়, তাহলে অবভিয়াসলি তাকে দেখতে হবে যে তার বাজেটের মধ্যে ইউ সিরিজ ছাড়া অন্য কোনো সিরিজের প্রসেসর সে পাচ্ছে কি না। আরও একটা বিষয় আছে মাদারবোর্ড, সেটা আমি পরে আলোচনা করব। আমরা তো মাদারবোর্ডে জাস্ট বেসিক টাচ করেছি, মানে প্রসেসরের সাথে আবার মাদারবোর্ডের সম্পর্ক আছে, তখন বলবো যে কোন মাদারবোর্ড কি আমি কীভাবে কী চুজ করবো ইত্যাদি ইত্যাদি, তারও অনেক সিরিজপত্র আছে। তো দেখতে হবে যদি নন ইউ সিরিজের কোনো প্রসেসর থাকে এবং যে প্রসেসরটা আছে তার কতগুলো লজিক্যাল, কতগুলো ফিজিক্যাল কোর ইত্যাদি আছে, সেইগুলো একটু দেখা। অন্ততপক্ষে গেম ঠিকঠাক খেলার জন্য বা ফটো এডিটিং করার জন্য অন্ততপক্ষে i5 হওয়াটা খুবই দরকারি। এবার i5-এর কিন্তু আবার দু রকমের প্রসেসর আছে, একটাতে ডুয়েল কোর, একটাতে হচ্ছে কোয়াড কোর, মানে আমি কিন্তু ফিজিক্যাল কোরের কথা বলছি। সুতরাং সেইগুলো যদি একটু দেখে কেনে তাহলে ভালো। আর আজকের ডেটে কিনলে অবভিয়াসলি সে রাইজেন কিনতেই পারে। রাইজেন সিরিজের যে প্রসেসরগুলো হয় সেগুলো সে কিনতে পারে। আমি যখন ওই পরের দিন একটু পড়াশোনা করে এসে বলবো, পড়াশোনা করা মানে ওদের এই মডেল নাম্বারের যে এদের যে ওরা যে ক্রাইটেরিয়া বা প্রিন্সিপালটা মেনে চলে সেগুলো একটুখানি দেখে তারপরে বলবো, আন্দাজে ঢিল মারবো না। তো সেইগুলো একটু দেখে কিনতে পারে। আর যে নর্মাল পড়াশোনা করবে, এখন আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে আগে দেখতে হবে আমার বাজেট কী। যদি আমার বাজেট আমি স্থির করতে পারি, সাপোজ আমার বাজেট হচ্ছে 40K, 40,000, এবার আমি চেষ্টা করব এই সিরিজের মধ্যে আমি সবথেকে বেশি পারফরমেন্সওয়ালা কী পাচ্ছি। কারণ এখন আমার যদি বেশি পারফরমেন্সওয়ালা প্রসেসর থাকে তাকে দিয়ে আমি কম কাটাই, অসুবিধা তো কিছু নেই, মানে সেটা দুঃখ পাবে না, রাগ করবে না। কিন্তু যদি আমি কম পারফরমেন্সওয়ালা কিনি, আমার যদি পরবর্তীতে আমার কাজের বদল ঘটে তখন আমি কিন্তু বিপদে পড়ব। সুতরাং আমাকে সেই দিকটা একটু মাথায় রেখে দেখতে হবে। অন্ততপক্ষে যদি অ্যাটলিস্ট আমার যদি একটু বাজেট থাকে, মানে 40-42 মতন বাজেট থাকে, আমি চেষ্টা করবো এমন একটা ল্যাপটপ কেনা যাতে অন্ততপক্ষে কোয়াড কোর প্রসেসর আছে, সেটা ইন্টেল হলে ইন্টেল আর রাইজেন হলে রাইজেন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা করি। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যে এখন ল্যাপটপ কিন্তু যে এইচডি এবং সঙ্গে এসএসডি, এইচডি তো এবং এসএসডি, পরেরটা বোঝা গেল না। এসএসডি, আচ্ছা, এসএসডি, হ্যাঁ। তো এক্ষেত্রে কি যারা এই এসএসডি নিতেও পারে বা না? আচ্ছা, এখন এখন না ল্যাপটপগুলো খুব ক্লেভার হয়ে গেছে। প্রথম কথা, ল্যাপটপে এখন এইচডি সহ আসছে, এখন বেশিরভাগ একটু দামি কিনলে এসএসডি সহ আসছে। আমি যেটা আগের দিন বলেছিলাম, এসএসডি মানেই পাওয়ারফুল, সুতরাং খুব ভালো কাজ করবে, কিন্তু স্টোরেজটা কম। এখন কি হয়, আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে যে যদি আমার এসএসডি সহ আসে, আমাকে দেখে নিতে হবে যে এসএসডিটা কী ধরনের এসএসডি। আমি দু ধরনের এসএসডির কথা বলেছিলাম, একটা হচ্ছে নর্মাল সাইজ 2.5 ইঞ্চ এসএসডি, যেটা হার্ড ডিস্কের মতোই দেখতে, হার্ড ডিস্কের মতোই সাটা এসএসডি যেটা আর কি, সেইটা। আর একটা বলেছিলাম নতুন যে টেকনোলজি বেরিয়েছে M2, যেটা মাদারবোর্ডের সাথে র্যাম যেরকম লাগানো থাকে সেরকম মাদারবোর্ডের সাথে ওটা লাগানো থাকে। এবার যদি দেখি যে আমার সাটা এসএসডি আসছে, অসুবিধা নেই, কিন্তু আমার কি মাদারবোর্ডে M2 পোর্ট রয়েছে? যদি M2 পোর্ট থাকে তাহলে খুব ভালো। তাহলে কি হবে, আমি পরবর্তীতে একটা M2 এসএসডি ইনসার্ট করতে পারি। আর তা না হলে আমি যেটা প্রেফার করি কম দামের মধ্যে, যদি এরকম কোনোটা পাই যেটাতে হার্ড ডিস্কই এসছে, সাপোজ হার্ড ডিস্ক মানে সেটা সাটা, কিন্তু তাতে M2 পোর্ট রয়েছে। আমি আমার এক বন্ধুকে কিনেছিলাম বছর 1.5 আগে, আসুসের একটা ল্যাপটপ, তো ওটা বাই ডিফল্ট 1 TB
এইচডির সাথে এসেছিলো, কিন্তু ওখানে একটা M2 পোর্ট ছিল মাদারবোর্ডে। তো আমি বললাম যে ঠিক আছে, তুই যখন ভালো পারফরমেন্স চাস তো ওই হার্ড ডিস্কটা একটা নর্মাল স্টোরেজ হার্ড ডিস্ক হিসেবে ব্যবহার কর, আর একটা M2 SSD লাগিয়ে দে। তো এটা 250 জিবির 240 জিবি সম্ভবত একটা SSD লাগিয়ে নিয়েছে, ব্যাস একদম দৌড়চ্ছে। আর হার্ড ডিস্ক তো রয়েছে এমনি নর্মাল গান বাজনা ভিডিও এসব রাখার জন্য, এটা একটা হতে পারে। আর এখন তো আর ল্যাপটপের সাথে ডিভিডি রাইটার আসে না, নতুন যেগুলো আসে বেশিরভাগটা ডিভিডি রাইটার ছাড়া আসে। কিন্তু যদি ডিভিডি রাইটারের সাথে আসে বা কারো যদি ল্যাপটপ আছে তার SSD নেই, হার্ড ডিস্ক আছে বা তার SSD মানে M2 SSD লাগানোর জায়গাও নেই, তখন সে কী করবে? তখন সে ডিভিডি রাইটারটাকে পাল্টে বদলে দিয়ে মানে ওটাকে বাদ দিয়ে তার জায়গায় ও SATA SSD লাগাতে পারে। তাহলে কী হলো, আমার দুটো পারপাসই সার্ভ হলো। আমি একটা হার্ড ডিস্ক ব্যবহার করছি যেখানে অনেক স্টোরেজ আছে, 1 TB আছে কি 500 GB আছে, আমার একটা কম পাওয়ারের মানে কম স্টোরেজ বিশিষ্ট সাপোজ 250 GB একটা SSD লাগালাম, যার ফলে আমার সিস্টেম স্পিডটা দারুণ। এবং আমি বলছি যে যারা কখনো SSD ব্যবহার করনি তারা যদি SSDওয়ালা ল্যাপটপ ডেস্কটপ ব্যবহার করো তারা ডেফিনেটলি বুঝতে পারবে যে ইট ইজ ওয়ে ফাস্টার। মানে আমি সাপোজ আমি আগে 16 GB র্যাম ব্যবহার করতাম, এখন 32 GB ব্যবহার করি, আমি কিন্তু খুব বেশি ডিফারেন্স বুঝতে পারছি না। হ্যাঁ, হয়তো অনেক বড় যখন কাজ করব তখন বুঝতে পারবো কিছুটা, কিন্তু হার্ড ডিস্ক আর SSD ডেফিনেটলি সেটা কিন্তু মানে সেটা বোঝা যায় যেটা বেশ অনেকটা ফাস্ট। হ্যাঁ, সমস্ত কাজ করা ইত্যাদি ইত্যাদি সমস্ত ক্ষেত্রে। সুতরাং কেউ যদি গেম খেলে বা একটু, সে হয়তো শুধু নোটপ্যাডে লেখে মাইক্রোসফট ওয়ার্ড করে, কিন্তু ওই যে ওয়ার্ড এন্টার করলাম, এন্টার একটু বসে একটুখানি হাই তুলে নিলাম, তারপরে মাইক্রোসফট ওয়ার্ড ওয়েট করে তারপরে আমি চালু করলাম, মানে জিনিসপত্র চালু হলো। তো এইটা তো আমরা সবসময় চাই না, না? তো এইটা যদি বাদ দিতে চাই তাহলে আমাকে কিন্তু একটু SSDর দিকে ধ্যান দিতে হবে। দাদা আমি আশরাফুল বলছিলাম বাংলাদেশ থেকে। হ্যাঁ, আমি যে ল্যাপটপটা নিয়েছি আমি ওই সময় জিনিসটা ফলো করিনি যে আমার M2 পোর্ট আছে কিনা, কিন্তু এটা আমি কিভাবে বুঝবো যে আমারটাই আছে কিনা? আমারটাই HDD 7 জেনারেশন। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ল্যাপটপের স্পেসিফিকেশান দেখে নিতে হবে। যদি থাকে তাহলে নিশ্চয়ই ওরা লিখবে, বা আমি ল্যাপটপ এরকমভাবে সার্চ করতে পারি M2 পোর্ট ইন সাপোজ HP XYZ 303, অর্থাৎ মডেল নাম্বার দিয়ে M2 পোর্ট লিখে সার্চ করে দেখতে পারি। যদি থাকে তাহলে নিশ্চয়ই আমি রেজাল্টে কোনো না কোনো জায়গায় পাবো যে ইট হ্যাজ M2 পোর্ট বা M2 NVMe পোর্ট। আমি আগের দিন আলোচনা করছি নর্মাল M2 একটা আছে, একটা M2 NVMe পোর্ট আছে। তো সেই হিসেবে আমি দেখে নিতে পারবো স্পেসিফিকেশান। তাছাড়া যেটা করে দেখা যায় সেটা তো খুব একটা ইজি জিনিস নয় ল্যাপটপের ক্ষেত্রে, অ্যাটলিস্ট যে আমি ল্যাপটপটা খুলে মাদারবোর্ডে দেখবো হাত দিয়ে কি চোখ দিয়ে যেখানে M2 আছে কি না, সেটা একটু ল্যাপটপটা একটু কঠিন সেই কাজটা করা। সুতরাং সেটা আমি রেকমেন্ড করছি না। গুগলটাই এখানে বেটার সলিউশন হবে। বা আমার যদি সার্ভিস সেন্টার বা ওদের কোনো কাস্টমার কেয়ার থাকে তাদেরকে ফোন করে আমি জিজ্ঞেস করতে পারি যে আমার এই মডেলে কি M2 পোর্ট আছে কি না, এবং M2 থাকলে NVMe M2 না নর্মাল M2। আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি সাউন্ড ডিজাইনিং বা ভিডিও ডিজাইনিং করতে গেলে আমার কি ধরনের কনফিগারেশন থাকার দরকার আছে, বা কোন জিনিসগুলো আমাকে রাখতেই হবে? এখন এই ক্ষেত্রে না যত গুড় তত মিষ্টি হয়, এই নিয়মে চলে। তবুও আমি বলবো যে একটু গুল দিতে আমার আপত্তি নেই। হ্যাঁ, এবার যদি গুড় বেশি ঢালতে পারি তাহলে তো আমি বলবো i9 প্রসেসর, 10 জেনারেশন i9 প্রসেসর, 16 GB র্যাম কি তার বেশি, যতটা আমি ঢালতে পারি আর কি। আর যদি আমি বেসিক স্টার্টিং বলি, এখন i3তেও চলে, i3তেও কেউ সাউন্ড ডিজাইনিং করতে পারে, ভিডিও এডিটিং করতে পারে, কিন্তু ওই যে বেশি কিছু করা যাবে না, একটা কিছু এফেক্ট অ্যাপ্লাই করে বসে থাকতে হবে ভিডিওর ক্ষেত্রে, যে সেটা হোক রেন্ডার করতে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে। কিন্তু অ্যাটলিস্ট i5 বা রাইজেন সিরিজের সাউন্ডের জন্য অবশ্যই এই মুহূর্তে রাইজেন সিরিজ আমি একদম গায়ের জোরে বলছি না, যদিও বেশিরভাগটাই আস্তে আস্তে কম্পার্টেবল হয়ে গেছে, তবুও খুব গায়ের জোরে বলছি না i5 কী বলে রাইজেনের সিরিজ নিতে। সেক্ষেত্রে আমাদের কিছুটা লিমিটেশনস আছে। যদি একদম প্রফেশনাল নর্মাল আমি সাউন্ডফোর্জ গোল্ডে বা নর্মাল আমি অডিও এডিটিং ইত্যাদি করবো সেটা আলাদা বিষয়, কিন্তু যখন আমি VST মিডি ইত্যাদি নিয়ে কাজ করবো তখন কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, এই মুহূর্তে কিছুটা কম্প্যাটেবিলিটি ইস্যু আছে, পরবর্তীতে সেটা ঠিক হয়ে যাবে আমি বিশ্বাস করি। কিন্তু তবু আজকে ডেটে কেউ কিনলে আমি তাকে একটু ভাবতে বলবো যে সে ইন্টেল কিনবে না রাইজেন কিনবে, স্পেশালি ফর সাউন্ড ডিজাইনিং। ভিডিও এডিটিংয়ে কিন্তু ওই ইস্যুটা নেই, ঠিক আছে? সুতরাং অন্ততপক্ষে i5 এবং কোয়াড যদি হয়, মানে 4টে কোর বিশিষ্ট, 4টে ফিজিক্যাল কোরের কথা বলছি, দ্যাট মিনস 8 লজিক্যাল কোর বিশিষ্ট যদি হয় তাহলে অনেক বেটার। এবং মিনিমাম 8 GB র্যাম থাকতে হবে, 8 GB র্যাম থাকতেই হবে সাউন্ড ডিজাইনিংয়ের জন্য। 4 GBতে খুবই মানে কাতর যন্ত্রণা ভোগ করতে হবে আর কি। প্রদীপ দা, হ্যাঁ, বলছি র্যাম
ল্যাপটপের জন্য র্যাম এর স্লট কটা থাকে? এই একটা প্রশ্ন বটে, ল্যাপটপের জন্য র্যামের স্লট কত থাকে। এখন আগেকার যে ল্যাপটপ বা এখনও অনেক ল্যাপটপ আছে সেখানে দুটো স্লট থাকতো, একটা বা দুটো, কোনোটাতে একটা থাকে কোনোটাতে দুটো থাকে, দুটোর বেশি আমি দেখিনি কখনো। এখন যেটা ঝামেলার বিষয় আমি আগের দিন বোধহয় বলছিলাম যে এখনকার কিছু কিছু ল্যাপটপ ভেন্ডার তারা কী করছে, র্যামটাকে মাদারবোর্ডের সাথে পুরো ইন্টিগ্রেট করে দিচ্ছে, মানে র্যামের কোনো স্লট নেই, মাদারবোর্ডের সাথে একদম সেট করা, সোল্ডারিং করা, ঝালাই করা পুরো। মানে আমি র্যামটা যদি আমার খারাপও হয়ে যায় আমি নিজের হাতে চেঞ্জ করতে পারবো না, তো এ এক দারুণ জ্বালা। হ্যাঁ, মানে সেক্ষেত্রে আমি খুবই লিমিটেড আর কি, আমাকে কোম্পানি যা দেবে সেখানেই আমাকে থাকতে হবে। কিন্তু সুতরাং সেই কারণে বলবো এখন আমার যদি প্ল্যান থাকে যে আমি ফিউচারে র্যাম আপগ্রেড করব, তাহলে ল্যাপটপ কেনার আগে আমাকে কিন্তু খুব কেয়ারফুল হতে হবে। যেরকম আমি আমার এক দাদাকে জাস্ট আমি রেকমেন্ড করতে যাচ্ছিলাম যে তুমি এমআই এর যে নতুন ল্যাপটপ এসছে ল্যাপটপ কেনো, এমনি ঠিক আছে, কম পয়সায় পুষ্টিকর, খারাপ নয়। এবার আমি জানি যে সে হচ্ছে একটু এনথুসিয়াস্ট লোক, সে ভবিষ্যতে আপগ্রেড করতে চায়। আমি বললাম তুমি কি আপগ্রেড করতে চাও? বলে হ্যাঁ। তখন আমি একটুখানি স্টাডি করে দেখলাম যে এমআই এর র্যামটা হচ্ছে ইন্টিগ্রেটেড র্যাম, মাদারবোর্ডের সাথে ফিক্সড। সুতরাং বললাম না বাবা, এটা চলা যাবে না, অন্য কিছু নিতে হবে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমার যদি ফিউচার আপগ্রেডেশনে যদি পসিবিলিটি থাকে তাহলে কিন্তু আমাকে একটুখানি বুঝে শুনে কাজ করতে হবে, আনফর্চুনেটলি একটুখানি দেখে শুনে। এবং আমি ওখানে দেখছিলাম ডিজিটাল র্যাম বলে লেখা আছে। না, ডিজিটাল র্যাম না, ওটা থাকলে হবে না। এটা এবার মজার ব্যাপার হচ্ছে এই যে আমি বললাম না যেটা সোল্ডারিং করা, এইটা কিন্তু স্পেসিফিকেশন ওরা লেখে না যে ইট হ্যাজ সোল্ডারিং ডি র্যাম, কখনোই লেখে না। এটা আলাদা করে সার্চ করে দেখতে হয়। যদি কোনো রিভিউয়ার বা কেউ ইউটিউবে আনবক্স করেছে, খুলে দেখিয়েছে, সেটা যদি থাকে সেটা করে দেখতে হয়। তা নাহলে ওদের কাস্টমার কেয়ারে ফোন করে দেখতে হয় যে এটা কি আপগ্রেডেবল, এটাতে কি র্যাম স্লট আছে নাকি এটা সোল্ডারিং করা আছে, সেটা জিজ্ঞেস করে তারপরে নিতে হবে। হ্যাঁ, নর্মাল ইউজারের জন্য হয়তো ডাজেন্ট ম্যাটার, তাই সে দেখে নিল 8 জিবি র্যাম, মানে ঠিক আছে আমি তো আর কোনোদিন আপগ্রেড করবো না, 8 জিবি আমার জন্য যথেষ্ট। এবং অবভিয়াসলি নর্মাল ইউজারদের জন্য 8 জিবি যথেষ্ট। কিন্তু আমি যদি মনে করি আমি সাউন্ড ভিডিও ইত্যাদি নিয়ে কাজ করবো, তখন স্বাভাবিক আমি ভবিষ্যতে 16 জিবি চাইতে পারি। তো তখন কিন্তু আমাকে এইগুলো একটু কেয়ারফুল এইগুলোর বিষয়ে একটু কেয়ারফুল হতেই হবে। দাদা আমি যে কথা বলছিলাম যে হ্যাঁ হচ্ছে আমরা যখন গেমিং এর জন্য বা হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য কোনো ল্যাপটপ নেই, তখন তো আমরা মাস্ট বি গ্রাফিক্স কার্ড দেখে নেই, কিন্তু আমরা সাউন্ড এডিটিং এর জন্য কি দেখে নিব? এখন গল্প হচ্ছে এই প্রশ্নগুলো আপনারা শেষে আবার করবেন, মানে শেষের দিকে করবেন। হ্যাঁ, কারণ তা নাহলে আমরা একটা টপিক থেকে বেরিয়ে যাচ্ছি। শেষের দিকে জেনে, হ্যাঁ সেটা হচ্ছে আমি সংক্ষেপে বলছি, পরে ডিটেলসে বলবো। সেটা হচ্ছে যে সাউন্ডের জন্য না অ্যাজ সাচ কিছু দেখে কেনার কিছু নেই। কারণ ইন্টারনাল যেরকম গ্রাফিক্স কার্ড থাকে ল্যাপটপে, ইন্টারনাল গ্রাফিক্স কার্ড, মানে আমি আবার বলছি আইজিপিউর সাথে গুলিয়ে ফেলবেন না, আইজিপিউ তো প্রসেসরের সাথে থাকে, তাছাড়া ওখানে বলা হয় ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড, কিন্তু সেটা তো ল্যাপটপের ভেতরেই আছে। তো ডেডিকেটেড সাউন্ড কার্ড কিছু থাকে না। সুতরাং ল্যাপটপ আপনি যাই কেনেন, মানে সাউন্ড পারপাস দেখে কেনার কিছু নেই, যেটা সাউন্ড বেশি ওখানে ডলবি আছে তার মানে এটা সাউন্ড এডিটিংয়ে ভালো হবে, এটা না। এসব দেখে কিছু লাভ নেই, কারণ আপনাকে ভালো কাজ করতে গেলে আপনাকে এক্সটার্নাল সাউন্ড কার্ড ইউজ করতেই হবে। যেটা দেখা সেটা হচ্ছে ওভারঅল তার পারফরমেন্স ভালো আছে কিনা, সেইটা দেখা। যাতে যদি কোনোটা পারফরমেন্স ভালো থাকে, যেটা ভিডিও গেমিং সব কিছুতে ভালো কাজ করবে, তাহলে সাউন্ডেও সেটা ভালো কাজ করবে। আলাদা করে সাউন্ডের কিছু বিষয় নেই। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে মাদারবোর্ড, কিন্তু সেটা আমি এখন কিছু বলছি না, যখন মাদারবোর্ড নিয়ে আলোচনা করবো তখন বলবো যে কোন মাদারবোর্ড আমাদের কোন কাজের জন্য বেটার হবে। ঠিক আছে, আচ্ছা বেশ। এবার আপনারা একটু প্লিজ মিউট করুন। আচ্ছা আমি একটা প্রশ্ন হ্যাঁ 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 শিওর। হ্যাঁ বলছি যে প্রসেসরের যে মিনিমাম স্পিড আর ম্যাক্সিমাম স্পিডের ব্যাপারটা, মানে আমরা তো সব সময় চাইবো ম্যাক্সিমাম স্পিডেই কাজ পেতে, তো সেই ক্ষেত্রে মিনিমাম আর ম্যাক্সিমাম এই ব্যাপারটা রাখার কি প্রয়োজনীয়তা, ম্যাক্সিমাম করে রাখলেই বা কি সমস্যা, আর কোন ক্ষেত্রে কি প্রয়োজনীয়তা হয়, মানে কোন কাজের ক্ষেত্রে, এটা একটু বললে ভালো হয়। আচ্ছা বেশ, গুড। এবার কথা হচ্ছে যে ওই মশা মারতে কামান আমি দাগবো না, এটা হচ্ছে আসল কথা। যে আমার মাথায় রাখতে হবে, আমি যখন প্রসেসরের স্পিড বাড়াচ্ছি, ম্যাক্সিমাম করছি, তার সাথে আনুষঙ্গিক আরও কতগুলো চেঞ্জেস আমার কম্পিউটারের ভেতরে হচ্ছে। এক, আমার পাওয়ার বেশি নিচ্ছে, পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে বেশি পাওয়ার চাইছে, কারণ তাকে দ্রুত দৌড়তে হচ্ছে। দুই, গরম বেশি হচ্ছে, যেহেতু গরম বেশি হচ্ছে সুতরাং কী হচ্ছে, মাদারবোর্ড ফ্যানকে বলছে, আমি যখন মাদারবোর্ড নিয়ে আলোচনা করবো তখন বলবো, ফ্যানকে বলছে তুমি আরও জোরে চলো, তার মানে ফ্যান জোরে চলছে,
ফ্যান জোরে চলছে মানে নয়েজ বেশি হচ্ছে, ফ্যান থেকে নয়েজ হয়। তো এই অনেকগুলো বিষয়ে কাজ করছে। সুতরাং আমি যদি দেখি যে আমার কমে চলে যাচ্ছে আমার যে কাজ, তাহলে আমি কমেই চালাবো। এবার বিষয় হচ্ছে যে যখন আমি ভালো প্রসেসর কিনছি না, ভালো পারফরমেন্সওয়ালা প্রসেসর, যদি আমি ওই ওভারক্লকিং ইত্যাদি না করে রাখি তাহলে কি হয়, এখন যে সমস্ত প্রসেসর টেকনোলজি বেরিয়ে গেছে ও ইনস্ট্যান্টলি ফলো করে যে আমি কী করছি, কী ধরনের কাজ করছি, ওর সেই ব্রেনটা আছে এবং সেই হিসাবে ও কিন্তু সেই ম্যাক্সিমাম পারফরমেন্সটাই দেয়। এখন আমি যদি নোটপ্যাডে লিখি বা ওয়ার্ডে লিখি, আমি 3 গিগাহার্টসেও যা পারফরমেন্স পাবো, 5 গিগাহার্টসেও তাই পারফরমেন্স পাবো, কোনো চেঞ্জেস হবে না। এই পারফরমেন্স বুস্টটা আমি তখনই বুঝতে পারবো যখন আমি ভারী কিছু কাজ করছি, একটা 4K ভিডিও দেখছি ইউটিউবে, তখন আমি বুঝতে পারবো আচ্ছা এটা একটু কেমন থেমে থেমে যাচ্ছে, বাফারিংটা ঠিকঠাক হচ্ছে না। কি আমি একটা বড় ফাইল কপিতে বসিয়েছি, তখন আমি বুঝতে পারবো এটা স্পিডে হচ্ছে না, এটা আস্তে হচ্ছে। যেমন আমি আগের দিন যখন দেখিয়েছিলাম, আমি এই প্রথম দিন সম্ভবত, যে আমার কতটা সিপিইউ নিচ্ছে এই মুহূর্তে এনভিডিয়া দিয়ে দেখিয়েছিলাম, তখন আপনারা দেখেছিলেন যে সামান্য কিছু মানে সাপোজ 1.something% সিপিইউ গ্রহণ করছে। এখন আমি ওভারক্লকিং করে রাখলে কী হবে, সবসময় 100% স্পিডে চলবে। এবার তার মানে কি আমি ওভারক্লকিং করবো না? হ্যাঁ করব। কখন করব? যদি আমি দেখি আমার সারা দিনের একটা ম্যাক্সিমাম সময় আমার ভারী কাজ করতে লাগে, আমি গেম খেলি, আমি ভিডিও এডিটিং করি, আমি সাউন্ডের কাজ করি, ইত্যাদি ইত্যাদি, তখন আমি ওটাকে ওভারক্লকিংয়ে রাখবো। কি হয়, এই যে টার্বো বুস্টের কথা বললাম, মানে ও নিজে থেকে প্রয়োজন হলে বাড়িয়ে দেবে, বা এই যে হ্যালো, হ্যাঁ এই যে আমার একটি কোয়ারি আছে। তো হ্যাঁ এটা হলো যে আপনি নোটপ্যাড বা ওয়ার্ডে আমরা যদি কাজ করি তাহলে সেক্ষেত্রে হয়তো বুঝতে পারবো না, কিন্তু আমি যদি মাইক্রোসফট ভিজুয়াল প্লাস আমি যদি কাজ করি স্টুডিওতে, পাইথনের কাজ যদি আমি করি, তাহলে সেক্ষেত্রে কি আমি সেটা বুঝতে পারবো? না, এবার ওভারক্লকিংয়ে পাইথন, ভিজুয়াল সি প্লাস প্লাস মানে ভিজুয়াল স্টুডিও, এখানেও খুব বেশি মানে বোঝার কিছু নেই, কারণ ও যা মানে যে প্রসেসর ওভারক্লক হয় i5 i7, তার যে বাই ডিফল্ট যে তার ক্লক ফ্রিকোয়েন্সি থাকে সেটা এমনিতেই খুব ভালো থাকে, যেটা বেস ফ্রিকোয়েন্সি, সেটাতে ওই কাজটা চলে যায়। এখন যদি এরকম কেউ থাকেন যিনি একসঙ্গে অনেকগুলো ভিজুয়াল স্টুডিওগুলো এই একবার করছেন, আবার টুক করে একটা অ্যাপ্লিকেশন ওপেন করে নিল, আবার মানে খুব স্পিডে ওপেন ক্লোজ এটা এই উইন্ডোতে ওই উইন্ডোতে, তখন তারা হয়তো কিছুটা ইয়ে পাবেন। যেটা আমি বলতে চাইছিলাম এক্ষুনি, যে একটা ইস্যু হয়, সেটা খুব মাইনর ইস্যু আমি বলবো, সেটা হচ্ছে যে এই যে ও নিজেকে বুস্ট করবে, মানে ও বেস ফ্রিকোয়েন্সি আছে 2.9, আমি ওভারক্লকিং করিনি, তো ও কখন 2.9টাকে 3.5, কখন 3.8, কখন 4.0, 4.5 এই যে করবে ও, এইটা বুঝতে ওর 1-2 মিলিসেকেন্ড সময় লাগে, কি 10 মিলিসেকেন্ড সময় লাগে। তো তখন কি হয়, ওই 10 মিলিসেকেন্ড কিছুই না। এবারে সুতরাং নর্মাল অ্যাপ্লিকেশনে কাজ করার সময় কোনো ইস্যু নেই। এবার আমরা ধরুন সাউন্ড নিয়ে কাজ করছি, আমি একটা সিনারিও বলছি, আমি সাউন্ড নিয়ে কাজ করি, কিন্তু আমি ভারী কাজ করি না, মানে সাউন্ড নিয়ে কাজ করা মানেই বা ভিডিও, আমি বারবার ভিডিও সাউন্ড কথাগুলো বলছি, এবার ভিডিওর কাজ করা মানে তারা নর্মাল ছোটো ভিডিও নিয়ে আমি কাজ করতে পারি, একটা MP4 ছোটো MP4 নিয়ে কাজ করতে পারি। সবসময় ভিডিও নিয়ে কাজ করলেই যে প্রসেসর একদম দৌড়বে জোরে জোরে প্রচণ্ড স্পিডে কাজ করবে তা তো নয়। এবারে কিন্তু বিষয় হচ্ছে সাউন্ড বা ভিডিও বা এই যে স্ট্রিমিং, আমি এখন যে কথা বলছি, আমার ভিডিওটা রিয়েল টাইম পৌঁছচ্ছে, আমার অডিওটা রিয়েল টাইম পৌঁছচ্ছে আপনাদের কাছে। এইবার এই যে স্ট্রিমিংটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে স্পিডটা যদি কম থাকে, মানে বেস ক্লকটা যদি কম থাকে, তো ও কখন বুঝবে যে এই এবার একটু বেশি কাজ করতে হবে, কখন বুঝবে এই এবার একটু কম কাজ করতে হবে, এই যে বোঝার যে সময়টা, সেই সময়টার মধ্যে 10 মিলিসেকেন্ড দেখা যায় অনেক সময় অডিও ড্রপ হচ্ছে বা ভিডিওতে ফ্রেম ড্রপ হচ্ছে। ড্রপ মানে একটা ক্যাট করে আওয়াজ হলো, বাট একটু কয়েক সেকেন্ডের জন্য, কয়েক মিলিসেকেন্ডের জন্য অডিওটা থেমে আবার চললো। এই ইস্যুগুলো অনেক সময় হয়। যদি আবারও বলছি, লেটেস্ট জেনারেশন যেগুলো 9-10 যে জেনারেশন, এরা এতই পাওয়ারফুল, মানে খুব একটা মানে প্রয়োজনই হয় না বুস্ট করার ক্লকের। আচ্ছা, এবার আমি একটু মূল টপিকে চলে আসি। আপনাদের জেনারেল যে কোশ্চেনগুলো, এখন 8:30 বাজে, তো আমি আর 10 মিনিট বক করবো, তারপরে আপনারা আপনাদের প্রশ্ন করবেন, জেনুইন নর্মাল প্রশ্নগুলো। হ্যাঁ, আমি একটু ক্যাশটা শেষ করে ফেলি আজকে, তারপরে পরের দিন অন্য টপিকে যাওয়া যাবে। তো ক্যাশ নিয়ে আমি বলছিলাম, ক্যাশ মেমোরি
আমরা র্যাম নিয়ে আলোচনা করছি। র্যাম বলেছে খুবই ফাস্ট, এবং প্রসেসর কী করে র্যাম থেকে ইনফরমেশন নেয় যাতে করে তাড়াতাড়ি কাজ করতে পারে সে। এবার এই র্যাম থেকে ইনফরমেশান যে নিচ্ছে, র্যামের যে স্পিড আছে, এখানে তো আপনারা জানেন, আগের দিন শুনেছেন 2 ধরনের র্যামের কথা আমি বলেছিলাম। প্রথমে ছিল আমাদের ডি র্যাম, তারপরে আমি বলেছিলাম এসডি র্যাম। এখন যেটা চলছে এসডি র্যাম, সিঙ্ক্রোনাস ডাইনামিক র্যাম, র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। তো যাই হোক, আর এক ধরনের যে এস র্যাম, শুধু এস র্যাম, সেটা কিন্তু আরও পাওয়ারফুল। এই আমাদের এসডি র্যামের থেকেও খুব পাওয়ারফুল হচ্ছে এস র্যাম বা এস মেমোরি মডিউল। তো প্রসেসর আসলে এত পাওয়ারফুল এখনকার দিনে যে সে র্যামকেও হার মানিয়ে দেয়। মানে সে কাজ করে বসে থাকে, র্যাম ওই কই পাঠাও, কাজ দাও, এরকম অবস্থা। তো এরকম যখন হলো, তখন একটা নতুন জিনিস আনা হলো, যেটাকে বলা হলো ক্যাশ মেমোরি। অর্থাৎ প্রসেসরের ভেতরে একটা র্যাম ঢুকিয়ে দেওয়া হলো, ধরে নিন একটা মেমোরি ঢুকিয়ে দেওয়া হলো, যেটা কিনা র্যামের থেকে অনেক ফাস্ট। এবারে প্রশ্ন হতে পারে, তাহলে প্রসেসরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো, র্যামটাতেই তো একটু ভালো করতে পারতো র্যামটাকে। হ্যাঁ, করতেই পারতো, কিন্তু ওই যে জিনিসটা অনেক দামি। এখন যদি একটা এস র্যাম, আমি কথার কথা বলছি, একটা 20 MBর এস র্যামের যা দাম, দেখা যাবে সেই দামে একটা 2 GBর র্যাম পাওয়া যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন, না 2 GBর যদি এস র্যাম বানাতে হয়, সেটা কিন্তু এটা বিশাল খরচা সাপেক্ষ। তো সেই কারণে ওইটা না করার জন্য, খরচাটাকে বাঁচানোর জন্য কী হলো, প্রসেসরের ভেতরে একটা মেমোরি দিয়ে দেওয়া হলো, যেটাকে বলা হচ্ছে সিপিইউ ক্যাশ। এই ক্যাশ আবার 3 রকমের। হ্যাঁ, একটা হচ্ছে প্রাইমারি ক্যাশ, একটা হচ্ছে সেকেন্ডারি ক্যাশ, আর একটা বা সেকেন্ড লেভেল ক্যাশ, আর একটা হচ্ছে থার্ড লেভেল ক্যাশ বা শেয়ার্ড ক্যাশ। এবারে প্রাইমারি ক্যাশটা কি? এটার সাইজ সব থেকে কম, কিন্তু পাওয়ার সব থেকে বেশি। সেকেন্ডারি ক্যাশ কি? এর সাইজ প্রাইমারি ক্যাশের অপেক্ষা একটু বেশি, আর ক্ষমতা একটু কম প্রাইমারি ক্যাশ অপেক্ষা। থার্ড লেভেল ক্যাশ যেটা শেয়ার্ড ক্যাশ, ওটা কি? ওটার ক্ষমতা সেকেন্ডারি ক্যাশের থেকে আরেকটু কম, কিন্তু স্পেসটা বেশি। মানে বুঝতেই পারছেন, সব থেকে দামি যেটা দেওয়া হয়েছে, অর্থাৎ যেটি সব থেকে পাওয়ারফুল, তাকে রাখা হচ্ছে সব থেকে কম পরিমাণে। তারপরে যেটা মিড প্রাইসের যেটা আছে, সেটাকে মিড সাইজ রাখা হচ্ছে, মানে সামান্য একটু বেশি থাকবে প্রাইমারি ক্যাশের থেকে সেকেন্ডারি ক্যাশটা। তারপরে শেয়ার্ড ক্যাশ যেটা, সেটাকে রাখা হচ্ছে আরেকটু বেশি। এটা একটা চেইন আছে, আমি বলছি গল্পটা। এবারে কি হয়, এই যে ইন্ডিভিজুয়াল ফিজিক্যাল কোরের কথা বললাম, ডুয়েল কোর বলুন, কোয়াড কোর বলুন, 8 কোর বলুন, যাই হোক, এই প্রত্যেকটা কোরেই ইন্ডিভিজুয়ালি প্রাইমারি ক্যাশ রয়েছে। প্রত্যেকটা কোরের একটা করে ক্যাশ দেখবেন, হয়তো ওখানে লেখা থাকবে 32 MB ক্যাশ। আপনারা মনে হয় 32 MB মাত্র, দূর, কিন্তু এর কিন্তু বিরাট পাওয়ার। ঠিক আছে, তো 32 MB প্রাইমারি ক্যাশ। আচ্ছা, সেকেন্ডারি ক্যাশটাও তাই, মানে ইন্ডিভিজুয়াল কোরের মধ্যে থাকে। আচ্ছা, থার্ড লেভেল যে ক্যাশটা, সেটাকে আমি বললাম শেয়ার্ড ক্যাশ। এটা কি আবার শেয়ার্ড ক্যাশই বা কেন বলা হচ্ছে? এটা ইন্ডিভিজুয়াল কোরে থাকে না, এটা টোটাল প্রসেসরের ভেতর থাকে, মানে ও সমস্ত কোরের কাজকর্ম করে। মানে ধরে নিন একটা অফিসে 4 জন বস আছেন, টপ লেভেলের 4 জন বস। তো তারা সব থেকে পাওয়ারফুল। এই 4 জন বসের একজন করে সেক্রেটারি আছেন, তারা সেই বসের ইনস্ট্রাকশন শুনে চলেন। তো তারা বসের থেকে একটু কম পাওয়ারফুল। আর এই সেই প্রত্যেকে যে 4 জন সেক্রেটারি, তাদের ফাইল ফরমাশ ইত্যাদি খাটার জন্য আরও একজন চাকর, যদি আমি বলি খুব বাজে ল্যাঙ্গুয়েজে, বা বেয়ারা যদি বলি, একজন বেয়ারা রয়েছেন, যেই 4 জন সেক্রেটারি যারা বা পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাদের হয়ে কাজ করে। এই হচ্ছে লেভেল। এবার কি হচ্ছে, প্রসেসর যখন কাজ করা শুরু করে, ও কাজ করে ক্যাশ মেমোরির উপরে। মানে ও ক্যাশ মেমোরিকে কিরে কোনো কাজ আছে, সেক্রেটারিকে জিজ্ঞেস করে কোনো কাজ আছে। যেহেতু ক্যাশ মেমোরি খুব ফাস্ট, ও বলে হ্যাঁ এটা করো, ওটা করো, এই কপি করো, এই কাট করো, এই ডিলিট করো, ঠিক আছে, তো করে ফেলে। এবার ক্যাশ, প্রাইমারি ক্যাশ করে, ওর মধ্যে সেই ব্রেনটা আছে, প্রসেসর তো কম্পিউটারের ব্রেন, ও মোটামুটি বুঝতে পারে যে এই কাজটা হচ্ছে, মানে ওকে সেই বোঝার ক্ষমতা দেওয়া হয়েছে, ওর মধ্যে ইনস্ট্রাকশন সেট দেওয়া হয়েছে। ও বুঝতে পারে যে এই যে কাজটা চলছে, সাপোজ একটা কপি চলছে, বা ধরে নেওয়া যাক একটা গান চলছে,
এই গান চলতে গেলে এই ফাইলগুলো সব থেকে বেশি দরকার হবে। সো ধরুন না যাক ভিএলসিটা চলছে, তো ভিএলসির VLC.exe যে লঞ্চারটা আছে সেটা সব থেকে বেশি ব্যবহার হবে। তো ও কী করে, ওই ভিএলসির যে ফাইলটা ওটাকে ও নিজের মধ্যে জমেই রাখে। কারণ যখন তখন প্রসেসর ডাকবে, মানে মালিক ডাকবে, যেই মালিক ডাকবে তখনই হ্যাঁ এই তো আমি হাতে ধরে রেখেছি জাস্ট, তো মালিক নিয়ে নেবে তার কাছ থেকে ফাইল। আচ্ছা, এবার সেকেন্ডারি ক্যাশ কী করে, যে ইনস্ট্রাকশানগুলো বা যে ফাইলগুলো প্রাইমারি ক্যাশ নিল না, অর্থাৎ প্রাইমারি ক্যাশ কী করেছে, সব থেকে দরকারি ফাইলগুলো নিয়ে নিচ্ছে, তারপরে যেগুলো টুকিটাকি কম দরকারি সেইগুলো রেখেছে সেকেন্ডারি ক্যাশ। যদি কি হয়, প্রসেসর যদি প্রাইমারি ক্যাশের কাছে না পায় তখন সেকেন্ডারি ক্যাশের কাছে চাইবে, কী হলো কাজ কই, সঙ্গে সঙ্গে সে হাতে তুলে দেবে। আর থার্ড লেভেল যে ক্যাশ, শেয়ার্ড ক্যাশ, সে কী করবে, যেগুলো প্রাইমারিও নেয়নি সেকেন্ডারিও নেয়নি, বাকি যে ফাইলপত্রগুলো, যে কাজগুলো বা ইনস্ট্রাকশনসগুলো, বিশেষ করে এরা ইনস্ট্রাকশন প্রসেস করে, যেটা আমি শুরুতে বলছিলাম, তো সে ওই ইনস্ট্রাকশনগুলোকে ধরে রাখে। এবার সে যদি ইনস্ট্রাকশন সাপোর্ট মানে ফুলফিল করতে না পারে তখন যায় র্যামের কাছে। তাহলে দেখুন চেনটা কী হচ্ছে, মালিক প্রসেসর বলছে প্রাইমারি ক্যাশে কই কাজ দাও, প্রাইমারি ক্যাশ দরকারি জিনিসপত্র হাতে তুলে দিচ্ছে। যদি প্রাইমারি ক্যাশের কাছে না থাকছে সেকেন্ডারি ক্যাশ এগিয়ে এসে হাতে তুলে দিচ্ছে। যদি সেকেন্ডারি ক্যাশের কাছে না থাকছে তাহলে শেয়ার্ড ক্যাশ যে সে হাতে তুলে দিচ্ছে। যখন শেয়ার্ড ক্যাশের কাছে না থাকছে তখন র্যামের কাছ থেকে চাওয়া হচ্ছে। তো এই চেইনে কাজ চলছে, ইনস্ট্রাকশন আছে, র্যামে আসছে, র্যাম থেকে শেয়ার্ড ক্যাশ, শেয়ার ক্যাশ থেকে সেকেন্ডারি থেকে প্রাইমারি থেকে প্রসেসর, এই চেইনে কাজটা চলছে। এবং স্বাভাবিকভাবে প্রসেসরে ক্যাশ যত বেশি হবে তত প্রসেসরের প্রাইমারি ইনস্ট্রাকশন ধরে রাখার ক্ষমতা বেশি হবে এবং তত ফাস্ট সে কাজ করবে। এখন আমরা অনেক সময় দেখি মোবাইলে, যেরকম আমি অনেককে বলি গ্রুপে বা পার্সোনালি, যে আপনারা ফেসবুকের ক্যাশটা ক্লিয়ার করুন, বা ওয়েবসাইটে অনেক সময় দেখি অনেককে বলা হয় ক্যাশ ক্লিয়ার করুন। এবার এই ক্যাশটা আবার কি, এটাও তো একটা ক্যাশের কথা বলা হচ্ছে, তাহলে এই ক্যাশটা কি প্রসেসরে জমে না? এই ক্যাশটা হচ্ছে স্টোরেজ ক্যাশ। মানে ক্যাশ মানে হচ্ছে দরকারি জিনিসকে হাতে ধরে রাখা কাইন্ড অফ। অর্থাৎ ফেসবুক কী করছে, ফেসবুক বুঝছে যে সাপোজ আমি খুব ক্রিকেট খেলি বা ক্রিকেট খেলা নিয়ে খোঁজখবর রাখি, তো আমার ফ্রেন্ড লিস্টে যারা ক্রিকেট নিয়ে ছবি টবি দিয়েছে, সাউন্ড বল হাতে, হ্যাঁ কি গড়িয়ে মারলো তার একটা ভিডিও, এই সবগুলো যারা দিচ্ছে সেই সমস্ত ভিডিও ফটোগুলো ও কী করে আগে থেকেই জমিয়ে রাখে আমাদের ইন্টারনাল মেমোরিতে বা আমাদের হার্ড ডিস্কে জমিয়ে রাখে। এবার স্বাভাবিকভাবেই ও তো জানে, যে ও তো দেখে রেখেছে, ইন্টেলিজেন্ট তো, যে আমি মাঝে মাঝে এই ক্রিকেট দিয়ে ব্লাইন্ড ক্রিকেট বা এই ক্রিকেট নিয়ে সার্চ করি, তো আমি যখনই সার্চ করলাম সঙ্গে সঙ্গে হাতে তুলে দিল, এই যে দেখো তোমার জন্য রেডি রয়েছে। মানে আর ইন্টারনেট থেকে ডাউনলোড করব সেই সময়টা নিল না, ও তার আগেই ধরিয়ে দিল আমার হাতে। তো যার জন্য আমাদের অ্যাক্সেসটা একটু ফাস্ট হয়। এবার মজার ব্যাপার হচ্ছে, তাহলে অ্যাক্সেস যখন ফাস্ট হয় তাহলে ক্যাশ ক্লিয়ার করতে বলি কেন? এখন প্রসেসর যে ক্যাশটা রাখে সেটা কিন্তু ডাইনামিক ক্যাশ, মানে সেই র্যামের মতোই, যেই কম্পিউটার বন্ধ করে দিলাম প্রসেসর বন্ধ হয়ে গেল, মানে ক্যাশও চলে গেল, ডিলিট হয়ে গেল। এখন স্টোরেজ ক্যাশ যেটা ফেসবুক রাখছে বা যেটা ব্রাউজার ক্যাশ যেটা, এগুলো তো থাকছে হার্ড ডিস্কে বা ইন্টারনাল মেমোরিতে বা মেমোরি কার্ডে। এইগুলো কিন্তু ডিলিট মানে অটোমেটিক্যালি ডিলিট হয় না, এগুলো ফেসবুক ইনস্ট্রাকশন দেবে ডিলিট করো, তাহলে সে ডিলিট করবে, তাছাড়া কিন্তু ডিলিট হবে না। এবং তার জন্য আমাদের কী করতে হয়, মাঝে মাঝে নিজে থেকেই এগিয়ে এসে ক্যাশগুলোকে ডিলিট করতে হয়। কারণ বেশি ক্যাশ জমে গেলে তখন আবার একটু স্টোরেজও ফুল হয়ে যায়, তারপর ফেসবুককেও তো ক্যাশের মধ্যে থেকে খুঁজতে হচ্ছে। আর স্বাভাবিকভাবে একটা প্রসেসরের যে ক্যাশ মেমোরি সে যতটা ফাস্ট, আমাদের স্টোরেজ তো ততটা ফাস্ট নয়। তো সেই কারণে আমরা বলি যে ক্যাশটাকে ক্লিয়ার করো। সুতরাং আপনারা যখন প্রসেসরে ক্যাশ মেমোরি দেখবেন তখন এটাই বুঝবেন যে ক্যাশ মেমোরি যত বেশি হচ্ছে তত আমি বেটার পারফরমেন্স পাবো। তো এই আজকের টপিকে আমি আলোচনা এখানে শেষ করছি। এখন আমি আপনাদের জন্য রাখছি, যদি আপনাদের কোনো আজকের টপিকে বা এই রিলেটেড টপিক কিছুতে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করবেন, তারপরে আমরা শেষ করব। হ্যাঁ প্রদীপদা, হ্যাঁ, আমাদের তো ল্যাপটপের মধ্যে ডিভিডি ড্রাইভটা রয়েছে, তো সেই ক্ষেত্রে এসএসডি লাগাতে গেলে সেটা কি খোলা আবশ্যিক? এখন তোমার ল্যাপটপে যদি M2 পোর্ট থাকে তাহলে তুমি একটা M2 এসএসডি লাগাতেই পারো, অথবা তোমার ল্যাপটপের হার্ড ডিস্কটাকে বাদ দিয়ে তুমি এসএসডি লাগাতে পারো। যদি তা না চাও যে আমার হার্ড ডিস্কও থাকবে আর আমার M2 পোর্ট নেই অথচ আমি এসএসডিও লাগাবো, তাহলে আনফর্চুনেটলি ডিভিডিটা বাদ দিতে হবে।
এখন কেউ হার্ড ডিস্ক ফেলে বাদ দিলে কি এসএসডি ভালো কাজ করবে, মানে হার্ড ডিস্কের মতোই? হ্যাঁ, মানে ডিভিটা দেখো, এসএসডিটাকে তো একটা জায়গায় বসাতে হবে, এটা তো একটা ফিজিক্যাল জিনিস। সেটা বসানোর জন্য ল্যাপটপের ভেতরে তো এক্সট্রা স্পেস নেই, ডেস্কটপের ভেতরে যেরকম অনেক স্পেস আছে। ডিভিডিটা বাদ দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে ওই যে জায়গাটা পড়ে থাকলো ওই জায়গাটা থেকে এই জায়গাটাতে এসএসডিটাকে ঢুকিয়ে দেওয়া, ঠিক আছে? আর ল্যাপটপের ক্ষেত্রে কি দোকানে যেতেই হবে, মানে নিজে কখনো বা কাউকে দেখিয়ে কোনোভাবে করা যাবে না? দেখো, করা যাবে না এটা বলতে পারি না, নিশ্চয়ই চেষ্টা করলে করা যাবে, বাট যেহেতু একটু রিস্কি, তাই যেহেতু যদি আমার আইডিয়া খুব একটা না থাকে, যেহেতু ল্যাপটপ তো একটু সূক্ষ্ম জিনিস, সুতরাং আমার যদি ভালো আইডিয়া না থাকে তাহলে দোকানে যাওয়াটাই বেটার। এবার কেউ যদি পারে, কোনো অসুবিধা নেই, করতেই পারে। আমি কখনো ল্যাপটপ খুলে এসএসডি লাগাইনি, নাহলে হয়তো আমি বলতে পারতাম এইভাবে করে করতে হবে। আমার নিজের যেহেতু সেইভাবে অভিজ্ঞতা কম, তাই আমি বলছি না। তবে ওই আর কি যেটা হয় সেটা হচ্ছে ডিভিডি ড্রাইভটাকে বাদ দিয়ে তার জায়গায় একটা কেজ লাগানো হয়, কারণ ডিভিডি ড্রাইভটা বাদ দেওয়া মানে ওই জায়গাটা তো ফাঁকা হয়ে গেল। এসএসডি তো আর ঢুকবে বেরোবে না, তো একটা জায়গায় ফিক্স থাকবে। এসএসডিটা যদি ঢুকিয়ে দিই তাহলে ল্যাপটপের সাইডে যে ডিভিডি ড্রাইভের জন্য একটা সুন্দর কভার করা আছে, দেখতে ভালো লাগে, মানে অড লাগে না। তো তার জন্য কি হয়, একটা কেজ টাইপের বসানো হয়, ডিভিডি রাইটারের মতোই সাইজের একটা কেজ, তার মধ্যে এসএসডিটাকে বসিয়ে ভেতরে কানেক্ট করে দেওয়া হয়, সাটা কেবেলের মাধ্যমে কানেক্ট করে দেওয়া হয়। এই হচ্ছে বিষয়। আর কারো কোনো প্রশ্ন? দাদা আমার একটা প্রশ্ন আছে আর কি। প্রশ্ন হলো যে আমার ল্যাপটপে 2 GB গ্রাফিক্স কার্ড আছে। এখন আমি জানতে চাচ্ছি যে আমি এটার কার্যক্ষমতা কিরকম হচ্ছে, এটা কিভাবে জানবো যে কতটুকু এটা কাজ করছে বা পারফরমেন্স কতটুকু করছে? এখন গ্রাফিক্স কতটা কিভাবে কাজ করছে, মানে যেরকম আমি র্যাম প্রসেসর দেখতে পারি ইনভিডিয়া রিসোর্স মনিটর বা আমাদের টাস্ক ম্যানেজারে দেখায়, বা এবার টাস্ক ম্যানেজারে গ্রাফিক্সের পারফরমেন্সটা দেখায় কি না আমি খুব সত্যি কথা বলতে জানি না, মানে দেখিনি কখনো। তবে এটুকু বলতে পারি যে নর্মালি কাজ করার সময় গ্রাফিক্স ইউজই হয় না যতক্ষণ আমি, কারণ যেহেতু ল্যাপটপের নিজস্ব এবং ল্যাপটপের যে ডিসপ্লেটা ওটা বাই ডিফল্ট ইন্টারনাল গ্রাফিক্সের আন্ডারেই থাকে, ঠিক আছে? তো সেই কারণে নর্মালি গ্রাফিক্স কার্ড ইউজই হয় না। এখন আমি যদি স্ট্রিমিং করছি, যদি আমার গ্রাফিক্স কার্ডে স্ট্রিং ফ্যাসিলিটিস থাকে, তো সেগুলো পরবর্তীতে বলবো গ্রাফিক্স কার্ড নিয়ে আলোচনা করতে গেলে, তাহলে গ্রাফিক্স কার্ড ব্যবহার হবে, তা নাহলে নর্মালি ব্যবহার হবে না। বা আমি কোনো ভিডিও এডিটিং করছি তখন গ্রাফিক্সের কাজ হবে, বা হাই রেজলিউশন 4K ভিডিও দেখছি তখন আমার গ্রাফিক্স কার্ডে ব্যবহার হবে, তাছাড়া হবে না। তো দাদা আমার একটা কোশ্চেন ছিল। আমার যেহেতু এক্সট্রা মানে গ্রাফিক্স কার্ড লাগানো, তো সেক্ষেত্রে এটা কি এক্সট্রারও মানে ব্যাটারি বেশি কনজিউম করছে? না, এটা খুব ইন্টেলিজেন্ট অ্যাকচুয়ালি। যখন গ্রাফিক্স কার্ড ব্যবহার হচ্ছে তখন স্বাভাবিকভাবে সে বেশি ব্যাটারি কনজিউম করছে, কিন্তু ল্যাপটপগুলো এত ইন্টেলিজেন্ট হয়, মানে এখনকার কম্পিউটার, যে যখন দরকার না হয় তখন ব্যবহার করা হয় না তাদেরকে, তো যার ফলে খুব একটা সমস্যার কিছু নেই। এবার যখন ব্যবহার হচ্ছে তখন ডেফিনেটলি একটা এক্সট্রা কার্ড ব্যবহার হচ্ছে, মানে তাকে পাওয়ার দিতে হচ্ছে, তখন বেশি ব্যাটারি খাচ্ছে, কিন্তু যখন নর্মাল ব্যবহার হচ্ছে না তখন কোনো অসুবিধা নেই। দাদা আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমার ল্যাপটপে বা ডেস্কটপে যে মাদারবোর্ড এবং প্রসেসর আছে, আমি কি করে বুঝবো যে এর সাথে সর্বোচ্চ আমি কতটুকু র্যাম ব্যবহার করতে পারবো? এটা দেখতে হবে আমার স্পেসিফিকেশন, আমার জেনারেশন এবং স্পেসিফিকেশন, ঠিক আছে? কারণ কিছু কিছু জেনারেশনে কিছু লিমিটেশনস আছে, যে সাপোজ কথার কথা বলছি, এবার মাদারবোর্ডের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে অবশ্যই যে আমার স্লট আছে কি না, থাকলেও কতগুলো স্লট আছে, ইত্যাদি ইত্যাদি। তারপর আমি আগের দিন র্যাম নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছি ডুয়েল চ্যানেল ইত্যাদি, সিঙ্গেল চ্যানেল ইত্যাদি, সেগুলো নিয়ে আর ডিটেলসে আলোচনা এখন করছি না, ওগুলো বিষয়। এবং তারপরেও দেখতে হবে যে আমার মাদারবোর্ড কতটা সাপোর্ট করে, এটা মাদারবোর্ডের উপরে ডিপেন্ড করে। ইউজুয়ালি 32 GB অবধি তো সাপোর্ট করেই, তার বেশি যদি আমি বাড়াতে চাই সেটা করে কি না সেটা একটু দেখতে হবে। আর শুনেছি কিছু কিছু ল্যাপটপ 16 GB অবধি সাপোর্ট করে, তার বেশি সাপোর্ট করে না। এবার এই ক্ষেত্রে আমাদের দেখে বোঝার কিছু নেই। 7th জেনারেশনের Core i5, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস যে এটা 32 GB অবধি সাপোর্ট করে। তবুও যদি আমার ইনকেস 16 GB তো ডেফিনেটলি করে, নো কোশ্চেন অ্যাবাউট দ্যাট, বাট 32 GB করে কি না সেইটা আমাকে একটু জানতে হবে। হ্যাঁ, আর একটা বিষয় জানতে হয়, সেটা হয় ইন্টারনেটে সার্চ করে বা কোম্পানিকে, মানে ওদের কাস্টমার কেয়ারে ফোন করে আমাকে জানতে হবে। ইউজুয়ালি
ইন্টারনেটে সার্চ করি হাউ মাচ র্যাম আই ক্যান ইউজ উইথ মাই XYZ ল্যাপটপ, হ্যাঁ এরকম সার্চ করলেই নিশ্চয়ই কোনো না কোনো ব্লগে বা কোনো কোনো অফিসিয়াল ওয়েবসাইটেও এই ইনফরমেশান থাকতে পারে। হ্যাঁ, তো সেইটা জানলে তখন আমি অ্যাসিওর হতে পারবো যে তাহলে আমি এই র্যাম লাগাতে পারবো, এবং সঙ্গে সঙ্গে কোন ফ্রিকোয়েন্সির র্যাম আমি লাগাবো সেটা একটা ম্যাটার কাজ করে, যে কত ফ্রিকোয়েন্সি আমার ল্যাপটপ সাপোর্ট করবে সেটাও কিন্তু একটা ম্যাটার করে। ঠিক আছে, সুতরাং সেই ক্ষেত্রে এটা একটুখানি জেনে নিতে হবে। প্রদীপদা, হ্যাঁ বলছি যে পেয়ার র্যাম এর দাদা কথা একটা বিষয় আগের আমি দিন জানতে তুমি চাচ্ছি, বলেছিলে আর কি। একটু টপিকের বাহিরে আর কি। সেটা হলো যে আমার ব্যাটারির পারফরমেন্স এখানে দেখাচ্ছে মানে 50% দেয়া আছে আর কি, কিন্তু তারপরও আমার হচ্ছে প্রায় 3.5 ঘন্টার মতো যায় আর কি, বা আরো বেশিও যায় অনেক ক্ষেত্রে। এখন কি আমার প্রশ্ন হচ্ছে কি আমি কি এটা ব্যাটারিয়ান পারফরমেন্স 100% করে রাখবো নাকি 50%ই রাখবো? যদি আমার এতে চলে যায় ব্যাটারি পারফরমেন্স বাড়ানো মানে কিন্তু ব্যাটারি আরও বেশি যাবে। ঠিক আছে, এখন মানে যেটা আমি বিশ্বাস করছি যে মানে ধরে নিচ্ছি যে পাওয়ার সেটিংসে গিয়ে যেটা আছে ব্যালেন্সড হাই পারফরমেন্স এগুলোর কথা যেগুলো আছে বা পাওয়ার সেভার, রাইট, হাই পারফরমেন্স মানে জি ব্যাটারির পারফরমেন্স নয়, কম্পিউটারের পারফরমেন্স। কম্পিউটার হাই পারফরমেন্স মোডে চলবে, এবার হাই পারফরমেন্স মোডে চলা মানেই কিন্তু ব্যাটারিও বেশি খাবে। যদি ব্যালেন্সটা রাখে তাহলে ব্যাটারিও মোটামুটি ব্যালেন্স ওয়েতে খেলো, মানে পারফরমেন্সটা ব্যালেন্স থাকলো, ব্যাটারিও ব্যালেন্স খাবে। আর যদি পাওয়ার সেভিংয়ে দিই তাহলে পারফরমেন্স কম পাওয়া যাবে, ব্যাটারিও কম পড়বে, এই হিসেবে চলবে আর কি। ফোনের একটা প্রশ্ন ছিল বোধহয়। হ্যাঁ, বলছিলাম যে পেয়ার র্যামের কথা বলছিল, মানে 4 GB থাকলে 8 GB, মানে 4 4 8 করা হবে, এগুলো কি ল্যাপটপের ক্ষেত্রেও কি করা যেতে পারে? হ্যাঁ, ল্যাপটপের ক্ষেত্রেও করা যেতে পারে। একটু দেখে নিতে হবে যে আমার ডুয়েল চ্যানেল সাপোর্টেড কিনা। এখন বিষয় হচ্ছে যে আমি যদি সাপোজ আমার ডুয়েল চ্যানেল সাপোর্টেড নয়, আমি জানিও না বা কোনোভাবে জানতে পারিনি, আমি ডুয়েল চ্যানেল র্যাম কিনে ফেলেছি, তাতে করে কিন্তু কোনো সমস্যা নেই। মানে আমি ডুয়েল চ্যানেল বেনিফিটটা হয়তো পাবো না, কিন্তু আমার কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি জানি যে ডুয়েল চ্যানেল সাপোর্ট করে কি করে না, এবং ডুয়েল চ্যানেলের আগেই বলছি যে ডুয়েল চ্যানেলের র্যামের একটু বেশি দাম হয় নর্মালের থেকে। তো যদি আমি জানি যে আমার ল্যাপটপ ডুয়েল চ্যানেল সাপোর্ট করে না, ইউজুয়ালি করে, এখনকার ল্যাপটপগুলো করে ইউজুয়ালি, যদি স্লট থাকে দুটো তাহলে করে, যদি স্লটই না থাকলে তাহলে তো ঠিক আছে বা, তো যদি স্লট থাকে তাহলে করে। যদি দেখি যে আমার করে না তাহলে আমি বেশি দামি র্যাম কেন কিনবো ডুয়েল চ্যানেল, তাহলে দুখানে আমি সিঙ্গেল পিস কিনবো, আমার কমে হয়ে যাবে। আর যদি দেখি যে ডুয়েল চ্যানেল সাপোর্ট করে তাহলে বেটার, ডুয়েল চ্যানেল কিনে সাপোর্ট করাবো ওটাকে। হ্যাঁ প্রদীপ, আমি প্রদীপদা বলছি। হ্যাঁ হ্যাঁ বলছি যে আমার দুটো কোশ্চেন আছে। একটা হচ্ছে যে আমি তো ডেস্কটপ ইউজ করি, তাই এতে মানে আমি কি প্রসেসর ইউজ করছি এটা কিভাবে বুঝতে পারবো? যে আমি তো ভুলেই গেলাম যে কিভাবে মানে কি কিনেছিলাম সেটা কিভাবে জানবো। আর 2 নাম্বার হচ্ছে যে আমি যখন প্রথমে সিপিইউটা সেট আপ হয়েছিল তখন কোনো নয়েজ হতো না, কিন্তু ইদানিং মানে যখন কম্পিউটারটা অন করছি তখন মিনিট 5-এর একটা খুব নয়েজ হচ্ছে আর কি, কিন্তু তারপরে আবার অ্যাজ ইউজুয়াল নর্মাল হয়ে যাচ্ছে। তাই এটা কি প্রবলেম হতে পারে? আচ্ছা বেশ, প্রথমত হচ্ছে কি সিপিইউ ব্যবহার করছি এটা, সিপিইউ না প্রসেসর? হ্যাঁ প্রসেসর, এই প্রসেসরটাকে আমরা সিপিইউ বলছি। ঠিক আছে, যেটা প্রসেসর এটাই সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, এবার সেটা কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে জানা যায়। ঠিক আছে, যেমন CPU-Z বলে একটা আছে, স্পেক্সি বলে একটা আছে, সেখানে অনেক ডিটেলসে জানা যায়। একটা আছে যে আমি যে সিস্টেম সেটিংস যেটা আছে আমার সিস্টেম স্পেসিফিকেশান, সেখান থেকে দেখা যায়। বা আর একটা উপায় আছে, সেটা হচ্ছে আমি যদি স্টার্ট মেনুতে গিয়ে লিখি, আমি একটু জসটা দিচ্ছি। Leaving menus. Participants left paren. Slower. আমি আমাকে হয়তো দেখা যাবে না। Search box edit. আমি যদি এখানে সার্চ করি Defragment and X DX. See web results. DI XD. See web result. A. XDIA. CG. XDIAG. Run command. Press right to switch preview. আমি লিখলাম DXDIA, যেটা স্টার্ট মেনুতে গিয়ে লিখতে পারি বা রানে গিয়েও লিখতে পারি। এন্টার যদি প্রেস করি, Enter. 9%. DirectX Diagnostic Tool dialog. This tool reports detailed information about the DirectX components and drivers installed on your system. If you know what area is causing the problem, click the appropriate tab above. Otherwise, you can use the Next Page button below to visit each page in sequence. System information check for WHQL digital signatures checkbox checked. Alt+C. এখানে কিছু অপশন পাবো, তার মধ্যে System tab. Help button. আমি ট্যাব প্রেস করে যাচ্ছি। Next page button. Save all information ... button. Alt+S. সেভ অল ইনফরমেশন ... বাটন।
আমি এইটাই রেকমেন্ড করব করতে। এবার এটা যদি আমি স্পেস বার করি, Space. Save as dialog. File name colon edit combo. dxdiag.txt. Alt plus N. একটা টেক্সট ফাইল, একটা ফাইল নেম দিয়েছে বাই ডিফল্ট diag.txt, আমি অন্য কিছু নামে করতে পারি। এটা বাই ডিফল্ট ডকুমেন্টে সেভ হয়, তো আমি যদি এটা সেভ করে নিই, Enter. Save as dialog. Confirm save as dialog. dxdiag.txt already exists. Do you want to replace it? No button. আমি আগে একবার করেছিলাম, তো আমি ইয়েস করে দিচ্ছি, রিপ্লেস করছি। Yes button. Space. DirectX diagnostic tool dialog. This tool reports detail. ব্যাস, আমার এখানে কাজ শেষ। এবার এটা বন্ধ করে দিচ্ছি, Alt F4 প্রেস করে। Alt F4. Input search keyword find a participant. এইবারে আমি ডকুমেন্টসে ঢুকছি। Windows D. D. Documents. Enter. Documents. এখানে আমার নিশ্চয়ই ফাইলটা রয়েছে, দেখি আমি খোঁজ করে। D. Z. সরি, D. X. কোথায় গেল? Dpankar delete.txt. কোথায় সেভ হলো? D. Dpankar X. নো, এখানে তো সেভ হয়নি ডকুমেন্টে। তাহলে আমার কেয়ারফুল হওয়া উচিত ছিল, কোথায় সেভ হচ্ছে দেখি নেওয়া উচিত Alt ছিল। F4. Input search keyword. আমি খুব কুইকলি দেখে নিচ্ছি। Search box at D. X. Defrag D. DXD. A. XG. XDIA. Enter. DirectX diagnostic system. Help button. Next page button. Save all information. Space. Save as dialog. File name. Shell folder. CAD photos. 1 of 18. বুঝতে পেরেছি কোথায় সেভ Escape. হয়েছে। Save all information. আমার ডাউনলোড ফোল্ডারে সেভ হয়েছে। Alt F4. Input search. Alt Control D. দেখি ডাউনলোড ফোল্ডারটা চেক করি। Zoom. Zoom meet. Zoom. Zoom meeting. Input search. Windows D. Folder view list view. Dot D. Downloads. Enter. Downloads. Items view multi D. X. dxdiag.txt. Enter. dxdiag.t. Top dash dash dash. System information. Dash dash dash. আমি নোটপ্যাডে খুলেছি এটা txt ফাইলটা। Time of this report colon 9/14/2020. Machine name colon desktop dash POQBA1P. Machine ID colon left brace 6F. Operating system colon Windows 10 Pro 6. Language colon English. আমি left ডাউনলোড করে regional করে setting. পড়ছি। System manufacturer colon Gigabyte Technology Company. System model colon Z490 AOR US Master. এই যে মাদারবোর্ডের মডেল, যে সিস্টেম মডেল বলছে, এটা হচ্ছে আমার মাদারবোর্ডের মডেল নাম্বার। BIOS colon F3 left paren type colon UEFI right paren. বায়োসের না ভার্সন এবং কি টাইপের বায়োসে সব বলছে। Processor colon Intel left paren R right paren core left paren TM right paren i7-10700 CPU at 2.90 GHz left paren 16 CPS right paren tilde 2.9 GHz. তাহলে এখানে আমি বুঝতে পারলাম আমার সিপিইউর নাম, ইন্টেলের কোন মডেল, আমার কতগুলো কোর, এই যে বললো 16 কোর, মানে 8 ভার্চুয়াল 8 ফিজিক্যাল কোর রয়েছে, এবং আমার বেস ক্লক যেটা 2.90 GHz সেটাও এখানে দেওয়া হয়েছে। সুতরাং আপনারা এখান থেকেও দেখতে পারেন যে আপনাদের কতগুলো কোর আছে। আর একটা জায়গা থেকে দেখা যায়, আমি দেখিয়ে দেবো। Memory colon 32,768 megabytes RAM. এই যে 32,000 সামথিং, মানে 32 GB র্যাম ইত্যাদি, এরকম টোটাল ইনফরমেশনটা এখানে রয়েছে, যেটা আপনারা দেখতে পারেন বা কাউকে যদি পাঠাতে হয় পাঠাতে পারেন। আর একটা আমি এই প্রসঙ্গে বলে নিই, যদি কুইকলি দেখতে হয় আপনার কতগুলো কোর রয়েছে, Alt F4. Download. সেটা আরও একরকমভাবে দেখা যায়। সেটা হচ্ছে ডিভাইস ম্যানেজার থেকে। এখন ডিভাইস ম্যানেজারে অনেকভাবে যাওয়া যায়। আপনি স্টার্ট মেনু থেকে ডিভাইস লিখে সার্চ করে দেখতে পারেন। আমি কুইক মেনু থেকে যাচ্ছি, উইন্ডোজ প্লাস এক্স। Windows X. Power up. Apps and feature. Power. Event viewer. System. Device manager. M. Enter. Leaving menus. Device manager. ডিভাইস ম্যানেজারে গেলাম, Tree একবার view. ট্যাব প্রেস করব। Tree view. Desktop dash POQBA1P. এবার আমি ডাউনার প্রেস করে যাব, বা আমি ডাউনার প্রেস করে যাই। Bluetooth closed. Computer closed. Disk drives closed. Display adapt. Firmware closed. Focusrite audio. Human interface. iData slash. Imaging device. Keyboards closed. Mice and other monitors closed. কোথায় Network আছে? adapters. 2. Intel left. 1. Network adapter. Network adapt. Portable devices. Processors closed. এই যে প্রসেসর ক্লোজড, আমি এটাকে রাইটারে করে ওপেন করছি। Processors opened. 16 items. এই যে বললো 16 আইটেম, তার মানে আমার 16 কোর। এই যে নাম্বারটা বলছে এটা কিন্তু আমার লজিক্যাল, মানে 8+8 আমাকে বুঝে নিতে হবে। 16 আইটেম মানে আমার 8খানা ফিজিক্যাল কোর্স আর 8খানা আমার লজিক্যাল কোর্স। 2. Intel left paren R right এবার এখানে paren সমস্ত প্রসেসর ইত্যাদি ইত্যাদি রয়েছে। সুতরাং আপনার প্রসেসর ডুয়েল কোর বা কতগুলো কি আছে কি না আছে সেটা আপনারা এখান থেকেও দেখতে পারেন। Alt F4. Input search keyword find a participant edit. ঠিক আছে, More options to manage all participants button drop down. আমি JAWS contact you. Oh. Sound. Windows. জজ বন্ধ করে দিলাম। আচ্ছা, আর আমার ওই সেকেন্ড কোশ্চেন ছিল নয়েজ যেটা হচ্ছে ওটা। হ্যাঁ সরি বলছি, জাস্ট আ মিনিট। হ্যালো দাদা। হ্যাঁ, জাস্ট আ মিনিট। আমি আমার মনে হয় আপনারা এখানে কোনো একটা বিষয়ে কাজ করছে, যার ফলে হচ্ছে মানে আপনার কথা ছাড়া অন্য
সবার কথা মানে প্রতিধ্বনি হচ্ছে আমার এখানে। হ্যাঁ, এটা আমি প্রথমে বলেছি, এটা আজকে একটু হবে। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এবার প্রদীপদার আরেকটা প্রশ্নের উত্তরে বলি নয়েজের বিষয়। এখন দুটো বিষয় হতে পারে। এক, যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে আমাদের কম্পিউটারে যে পাওয়ার সাপ্লাই ইউনিটটা থাকে বা এসএমপিএসটা থাকে, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কী করি, দোকান থেকে বানাই, ওরা কী করে ক্যাবিনেটের সাথে একটা ফ্রি স্টক চলে আসে কম দামি, ওটাই লাগিয়ে দেয়। এবার ওর ভেতরে একটা ফ্যান থাকে, সেই ফ্যানটা ভীষণ খারাপ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই খুব লাউড নয়েজ ওইটা থেকে আসে। এবার কথা হচ্ছে তাহলে 5 মিনিট পরে বন্ধ হচ্ছে কেন? কারণ ও যখন চলে তখন প্রথমে ফুল স্পিডে ফ্যানটা চালায়, তারপরে একটুখানি টেম্পারেচারটা দেখে তখন ফ্যানের স্পিডটা কমিয়ে দেয় বা কখনো কখনো প্রয়োজন হলে বন্ধ করে দেয়। তো সেই কারণে হয়। এবার এটা যে হলে এখন খুব যে সলিড সলিউশন আমি কিছু দিতে পারবো তা নয়। অনেক সময় আমি বলি, যদি খুব অ্যাডভান্স কেউ মেকানিক হয়, তাহলে আমি নিজে অনেক সময় করেছি, যখন আমার স্টক ছিল এসএমপিএস খুলে তার ফ্যানটাকে অনেক সময় পরিষ্কার টরিষ্কার করে বা বিয়ারিংয়ে একটুখানি হালকা তেল জাতীয় কিছু দিলে বা কন্ট্যাক্ট ক্লিনার লাগালে ওটা ঠিক হয়ে যায়। কিন্তু অনেক সময় হয় না, আনফর্চুনেটলি। এটা একটা কারণ হতে পারে। আর দুটো কারণ হতে পারে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে আমার যে সিপিইউর সাথে যে কুলারটা রয়েছে, সেই কুলারে যে ক্লিপগুলো থাকে, 4খানা লেগ থাকে যার মাধ্যমে মাদারবোর্ডের সাথে ওটা আটকে রয়েছে, সেটা অনেক সময় লুজ হয়ে যায়, তার জন্য নয়েজ হয়। অথবা সেই যে ওর ভেতরে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে একটা হিট সিঙ্ক থাকে, একটা সেই গোল কাইন্ড অফ চাকার মতন, পুরো গোল নয়, এবং তার মধ্যে অনেকগুলো লেয়ার থাকে। তো সেই ওইটা অনেক সময় কি হয়, ওর মধ্যে প্রচুর ডাস্ট জমে যায়। এবার ডাস্ট জমলে কি হয়, সিপিইউ গরম হচ্ছে কারণ ঠান্ডা হতে পারছে না, হাওয়া ঠিকঠাক পাচ্ছে না, তো তখন ও ফ্যানটাকে স্পিডে চালায় প্রচণ্ড, এবং তার জন্য অনেক সময় নয়েজ হয়। আবার অনেক সময় যেটা হয়, যেহেতু এগুলো স্টক ফ্যান মানে ফ্রিতে আসে, তার জন্য কোয়ালিটি অনেক সময় ঠিকঠাক থাকে না, তো সেই কারণে হয়। সুতরাং প্রথমে দেখার বিষয় হচ্ছে নয়েজটা কোত্থেকে আসছে। যদি একটুখানি পেছন দিকটা, যেখানে আমার একদম কম্পিউটার পেছনে সিপিইউর পেছনে উপরে একটা ফ্যান আছে, সাধারণত কম দামি যে স্টক ক্যাবিনেটগুলো থাকে সেখানে উপরের দিকে থাকে, ঠিক তার পাশে একটা মোটা কেবল থাকে যেটা হচ্ছে আমার মেন পাওয়ার কেবল। ওই ফ্যানটার কাছে একটুখানি কান কাছাকাছি নিয়ে একটু দেখতে হবে যে আওয়াজটা কি ওই ফ্যান থেকে আসছে বলে মনে হয়। যদি ওটা থেকে আসে তাহলে এসএমপিএসের ইস্যু। বেটার হয় যদি আমি একটু বেটার এসএমপিএস কিনি, আর তা না হলে তো কিছু করার নেই, একটু নয়েজটা নিয়ে থাকতে হবে। এই হচ্ছে গল্প। দাদা আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। হুম। সেটা হলো যে আমি স্পেক্সি ইউজ করতাম আগে, তো তখন দেখতাম আমার প্রসেসরের বা মাদারবোর্ডের টেম্পারেচার দেখতাম যে অ্যারাউন্ড 50 থাকতো আর কি, 50-55। সো আমি কত টেম্পারেচার হলে বুঝতে পারবো যে আমার এখানে কোনো হিট ইস্যু আছে আর কি? তোমার কি আছে প্রসেসর? যদি ইস্যু হয় তাহলে সেক্ষেত্রে কোনোভাবে ডায়াগনোসিস বা রিকভার করার কোনো সুযোগ আছে কিনা? কোন জেনারেশনের প্রসেসর, কোন জেনারেশনের কোন মডেল, মানে i5 না i3 না কোন জেনারেশনে কি আছে? i3 আমার মনে হয় যে i3 ক্ষেত্রে 50 ঠিক আছে, মানে 60-50 গেলে একটু সমস্যা, মানে 60 অ্যাভাব না হলেই ভালো। 60 অবধি ঠিক আছে আই বিলিভ i3-র ক্ষেত্রে। যদি কারোর কারণে মানে 60 হয়ে যায় তাহলে কোনোভাবে কি কোনো কিছু করার সুযোগ আছে কিনা? এবার হঠাৎ করে এক আধবার হলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি কারো বেশিরভাগ সময় 55, 60, 65 এরকম আদান প্রদান হতে থাকে, তাহলে বুঝতে হবে হয় তার ল্যাপটপের ক্ষেত্রে হলে তার ফ্যানে বা যেখানটায় ভেন্টগুলো রয়েছে সাইডে বা কোনো কোনো ক্ষেত্রে একটু নিচের দিকে থাকে, অনেকগুলো হোল করা থাকে, তো আমরা অনেক সময় কী করি, হোলগুলোকে ব্লক করে দিই, বা অনেক সময় ডাস্ট জমে হোলগুলো ব্লক হয়ে যায়। সেক্ষেত্রে ভালো করে ব্রাশ দিয়ে হোলগুলোকে পরিষ্কার করতে হবে। যদি পসিবল হয় ল্যাপটপের ফ্যানটা, ল্যাপটপ খুলে না খুলে তো আর পরিষ্কার করা যাবে না, ল্যাপটপ খুলে তার ফ্যানটা পরিষ্কার করতে হবে। যদি তাতেও না হয় তাহলে বুঝতে হবে ল্যাপটপের যে হিট সিঙ্ক পেস্ট রয়েছে, থার্মাল পেস্ট যেটা আমি বলছিলাম প্রথম দিন, সেই পেস্ট হয়তো শুকিয়ে গেছে, তাহলে দোকানে যদি নিজে করতে পারি খুবই ভালো, নিজে করাটা একটু রিস্কি, নাহলে দোকানে দিয়ে নতুন পেস্ট লাগিয়ে নিতে হবে, ভালো কোয়ালিটির পেস্ট লাগিয়ে নিতে হবে। এই সবগুলো করতে পারি। ডেস্কটপের ক্ষেত্রেও প্রায় তাই, ফ্যান ট্যান পরিষ্কার করে রাখতে হবে, বিশেষ করে সিপিইউ কুলার পরিষ্কার রাখতে হবে, এবং ডেস্কটপে বিশেষ করে হিট সিঙ্কের বেশি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে পেস্ট যেটা বলছি সেটা বেশি শুকিয়ে যায়, কারণ খুব কম দামি পেস্ট ইউজ করে যারা, নর্মালি আমাদের চাঁদনি মার্কেট ইত্যাদি ইত্যাদি যারা দেয় 20 টাকার পেস্ট ব্যবহার করে, টুথপেস্টের মতোই প্রায়। তো তার জায়গায় যদি অন্ততপক্ষে একটু বেটার
বা আর কিছু না হলে নতুন করে 20 টাকার পেস্ট লাগালেও চলবে, সেই সবগুলো করতে হবে। মূল বিষয় হচ্ছে কম্পিউটারের শত্রু হচ্ছে ডাস্ট। এটা সবসময় মাথায় রাখবে। ডাস্ট যত আমি পরিষ্কার রাখবো তত কম্পিউটারের লাইফ বেশি, ডাস্ট বেশি লাইফ কম, এইটা আমাকে মাথায় রাখতে হবে। আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ, সেটা হলো আমরা তো প্রসেসরে বুঝতে পারি যে এটা কোন জেনারেশন, আর মাদারবোর্ডে এটা কিভাবে বুঝতে পারবো যে এটা কোন জেনারেশন মাদারবোর্ড? মাদারবোর্ডের স্পেসিফিকেশনে ওর একটা ওটাকে বলে সকেট, সাপোজ এরকম লেখা থাকে LGA 775, LGA 115150। এখন যেরকম নতুন যেটা ইন্টেলের 10 জেনারেশনে সাপোর্ট করছে LGA 1200। তো এই সকেটগুলোর নাম্বার দেখতে হয়। বা আমি যদি সাপোর্ট করি যে হুইচ জেনারেশন প্রসেসর ইজ সাপোর্টেড ইন দিস মাদারবোর্ড, মানে মাদারবোর্ডের মডেল নাম্বার দিই, তাহলে আমি দেখতে পাবো। তবে ইউজুয়ালি যেরকম ডুয়েল কোর প্রসেসরে আমি বললাম যে 775 সাপোর্ট করে, এগুলো একটুখানি খোঁজখবর রাখলে জানতে পারবো। বা মাদারবোর্ডের ডেসক্রিপশনে অনেক সময় লেখা থাকে ইট সাপোর্টস ইন্টেল 10 জেনারেশন প্রসেসর ইত্যাদি ইত্যাদি। এবার যে মাদারবোর্ডে i3 সাপোর্ট করে সেটা i5ও সাপোর্ট করে, সেটা i7ও সাপোর্ট করে, i9ও সাপোর্ট করে। এবার অবভিয়াসলি আমি যদি খুব ভালো প্রসেসর নিতে চাই তাহলে চেষ্টা করব যে মাদারবোর্ডটাকেও একটু ভালো নেওয়ার জন্য। হ্যাঁ, কারণ 2000 টাকাতেও মাদারবোর্ড পাওয়া যায়, 40,000 টাকাতেও মাদারবোর্ড পাওয়া যায়। তো সেটা আমি আমার যতটা ভালো প্রসেসর নেব তাকে নিশ্চয়ই সেই হিসেবেই আমি সাপোর্ট দেবো। একটা মার্সিডিজ কিনে নিশ্চয়ই আমি জল কাদার মধ্যে ফেলে রাখবো না, সেই হিসেবে আমাকে চুজ করতে হবে। বলছি একটা এসএসডি ইন্ডিয়ান কারেন্সিতে প্রাইস কিরকম হতে পারে? কত জিবি? ওই তো 250 থেকে 500। 250 জিবি অন অ্যান্ড অ্যারাউন্ড 3000 টাকা, ভালো কিনলে 4-5 চলে যেতে। আমি SATA SSDর কথা বলছি, 3 থেকে 4500 টাকা দাম SATA SSD। M2 হলে সেটা 3.5 থেকে 5-6ও চলে যেতে পারে। যদি স্যামসাংয়ের ইভো সিরিজ হয় সেটার একটু দাম বেশি M2 হলে। তো মোটামুটি এরকম 256 জিবি মোটামুটি 3-3.5 এরকমের মধ্যে পাওয়া যায়। আর কারো কিছু থাকলে বলুন, নাহলে আমি আজকে শেষ করব এখানে। আমরা 9:04 বাজে ফেলেছি। হ্যাঁ, লাস্ট কোশ্চেন নিচ্ছি। আমি যখন কম্পিউটারে আমার হোম থিয়েটার কানেক্ট করা আছে, আমি যখন গান চালাচ্ছি তখন সাউন্ডটা মানে মাঝে মাঝে আপ ডাউন করছে। এটা যদি কম্পিউটারে কোনো সাউন্ড আনার প্রবলেম? অফ অন হচ্ছে মানে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, হঠাৎ করে চালু হলো, এরকম? না না, আমার তো 5.1। হ্যাঁ, কোনো সময় দেখি এক সাইডে হচ্ছে, আমার এক সাইডে বন্ধ হয়ে যাচ্ছে, আমার মাঝে মাঝে চালু হচ্ছে। এবার এটা অনেকগুলো কারণে হতে পারে। একটা হচ্ছে যে আমার কানেক্টার মানে কম্পিউটার কানেক্টারের কোনো গন্ডগোল আছে, সেই কারণে অনেক সময় বন্ধ হয়ে যাচ্ছে, সেটা হতে পারে। সেটা চান্স কম থাকে। সেটা হলে কি হয়, মাঝে মাঝে চলছে, হঠাৎ করে কচ করে বন্ধ হয়ে গেলো, হঠাৎ করে চললো, এরকম হয়। এবার মুশকিল হচ্ছে যে 5.1 আমি যখন লাগাচ্ছি, আমার কাছে যে অডিও কন্টেন্টগুলো রয়েছে সবগুলো কিন্তু 5.1 সাপোর্টেড নয়। এটা একটা ফ্যাক্টর। যদি আমার সত্যি ট্রু 5.1 আমার কম্পিউটার আমাকে সাপোর্ট দেয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার অডিও কন্টেন্টটা 5.1 নাও হতে পারে। যদি 5 না হয়, এমনি 2.1 অডিও হয়, তাহলে বাকি দুটো স্পিকার বাজবে না। হ্যাঁ, এবং সেক্ষেত্রে আমি হ্যাঁ আমার তো হোম থিয়েটারের ডাটা কেবলটা খারাপ হয়ে গেছে, বুঝলেন? আমি যখন কোম্পানির ডাটা কেবল ব্যবহার করি, কোন কোম্পানি নিলে সবচেয়ে ভালো হবে একটু বলুন। ডাটা কেবল বলতে এই ইউএসবি কেবল যেটা? না 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 না, যেটা 3.5 RCA। আচ্ছা, 3.52 RCA, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো ভালো iVolta বলে একটা কোম্পানি আছে, অ্যামাজন বেসিক্স আছে, খুবই ভালো। অ্যামাজন বেসিক্সের দামটা সামান্য একটু বেশি হয়, কিন্তু আমি খুব ব্যবহার করি ওদের অনেক কেবল, খুবই ভালো কোয়ালিটির কেবল ওরা প্রোভাইড করে। তো তুমি অ্যামাজন বেসিক্স দেখতে পারো। আচ্ছা বেশ, তাহলে আমরা আজকের আলোচনা এখানে শেষ করলাম। যারা শেষ পর্যন্ত ছিলেন এবং যারা মাঝখানে চলে গেছেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ।
আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম বলেছিলাম আমরা এই আড্ডাটা আপাতত মারতে থাকবো। সুতরাং আগামী সোমবারও এই সময় 7টা থেকে আমরা শুরু করব। দাদা হ্যাঁ হ্যাঁ, কিছু বলবে আনিস? জি, আমি কি একটা কোশ্চেন করতে পারি মানে যদিও শেষ সময়? হ্যাঁ হ্যাঁ বলো। কোশ্চেনটা হচ্ছে যে মনিটর সংক্রান্ত আর কি। তো আমার একটা মনিটর আছে আর কি, ডেল মনিটর। তো এখন বেশ কিছুদিন আগে পিছনে ধাক্কা লাগছে, একটু আঘাত লাগছে, যার ফলে হচ্ছে লিকুইডটা ছড়ে গেছে, যে লিকুইডটা আমাদের থাকে, তো এটা সাদা হয়ে গেছে। তো এটা যদি আমি এখন করতে চাই তাহলে সেক্ষেত্রে কিরকম মানে লাগতে পারে আর কি? কোনো লাভ নেই, মানে আনফর্চুনেটলি আমি এটাই বলবো যে ওটা ঠিক করতে যা খরচা হবে তার থেকে 1-2 হাজার টাকা অ্যাড করে নতুন মনিটর পাওয়া যায়। ঠিক আছে, এই এলসিডি লিকুইড ড্যামেজ হলে ও ঠিক করতে প্রচুর পয়সা লাগে, 5, 6, 7, হ্যাঁ কোনো ঠিক নেই। আমার এরকম একটা ঘটেছে, আমার যদি অতটা ওরকমভাবে হয়নি, আমার মাঝখানে একটা জায়গায় ডট চলে এসছে ও, তারপর সেটা একটুখানি বেড়ে গেছে, তো আমি বাধ্য হয়ে ওটাকে ফেলে দিয়েছি, কিছু করার নেই, কোনো উপায় নেই আনফর্চুনেটলি। বেশ, তাহলে আজকে আমরা এখানে রাখছি। আগামী দিনে আপনারা নিশ্চয়ই আবার আসবেন, তখন আমরা আমাদের পরবর্তী আরও যে আলোচনা সেটা এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।